আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদেরকে আরেকটা ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা ফরেনসিক মেডিসিনের আইটেম 6 টার্ম 1-এর আইটেম 6-এর টপিকগুলো নিয়ে আলোচনা করব। মোটামুটি 3টা পার্টে আমরা শেষ করব। এই আইটেমটা খুবই ইম্পর্ট্যান্ট। অটোপসির কিছু টপিক আছে আর ইনফ্যান্টিসাইড। তো ফার্স্ট পার্টে আমরা যা যা শিখবো সেগুলো হচ্ছে অটোপসির ডেফিনেশন, টাইপ, প্রিকুইজিট, মর্চুয়ারি, মডার্ন মর্চুয়ারি, প্রসিজিওর অর্থাৎ অটোপসির প্রসিজিওর, ল্যাবরেটরি প্রসিজিওর, আর অটোপসি রিপোর্ট এবং সাথে অপিনিয়ন। তো শুরু করি। সবার ফার্স্টে আমরা ফরেনসিক মেডিসিন পড়ার সময় ফরেনসিক মেডিসিন শুনলেই আমরা সবার ফার্স্টে যে জিনিসটা মাথায় আসে আমাদের, সেটা হচ্ছে অটোপসি বা ময়না তদন্ত। ময়না তদন্ত জিনিসটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, রাইট? ময়না তদন্তে যেটা হয় যে একটা মানুষ যদি আনন্যাচারালি বা আনএক্সপেক্টেডভাবে মারা যায়, তখন আমরা সে ডেড বডিটা নিয়ে কাটাছেড়া করি এবং দেখার চেষ্টা করি আসলে মানুষটা কীভাবে মারা গেল, রাইট? এটাই হচ্ছে অটোপসি। তো অটোপসিকে আমরা কি আরও কিছু নামে ডাকতে পারি কি না? দেখো, অটোপসিকে আমরা ডাকতে পারি নেক্রোপসি নামে, আমরা ডাকতে পারি নার্কোলেপসি নামে। এছাড়াও ওইটাকে অনেক সময় পোস্টমর্টেম এক্সামিনেশন বলা হয়। পোস্টমর্টেম মানে কি? মৃত্যু পরবর্তী, রাইট? পোস্টমর্টেম এক্সামিনেশন হিসেবেও এটাকে আমরা চিহ্নিত করতে পারি। তো অটোপসি শব্দটা আসলে আসছে অটোস থেকে। খুব সম্ভবত অটোস হচ্ছে সেলফ, আর ওপিস হচ্ছে ভিউ। এই অটোস ওপিস এইখান থেকে অটোপসি কথাটা আসছে। সেলফ ভিউ মানে একটা ডেড বডি নিজের ভিতরে যে প্রবলেমেটিক জিনিসগুলো আছে, অর্থাৎ একটা মানুষ কীভাবে আনন্যাচারালি মারা গেল সেটা বের করার জন্য আমরা ওই মানুষটার উপরে যে পরীক্ষা নিরীক্ষা করি সেটাই হচ্ছে অটোপসি। অন্যদিকে পোস্টমর্টেম এক্সামিনেশন মানে তো বুঝতেই পারতেছি মৃত্যু পরবর্তী এক্সামিনেশন। তো অটোপসির ডেফিনেশন যদি আমি চিন্তা করি, রেডডির মধ্যে খুব ছোট্ট একটা ডেফিনেশন আছে, উইচ ইজ অটোপসি অন নেক্রোপসি মিনস পোস্টমর্টেম এক্সামিনেশন অফ বডি। কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে তো পরীক্ষায় এত ছোটো ডেফিনেশন বললে হচ্ছে না, তোমার কাছে ইন্টারনাল বা এক্সটার্নাল একটা সুন্দর ডেফিনেশন শুনতে চায়। তো রেডডির ডেফিনেশনটা আমরা আসলে এখানে ফলো করি না। বিভিন্ন মেডিকেল কলেজের টিচাররা বিভিন্ন ধরনের ডেফিনেশন প্রোভাইড করে থাকে লেকচারের মধ্যে। তো আমাদের মেডিকেলে একজন ম্যাম ছিলেন, উনি খুব সুন্দর একটা ডেফিনেশন আমাদেরকে পড়াইছিলেন। ডেফিনেশনটা একটু বড়, বাট এই ডেফিনেশনটা সব কিছু কভার করে। তো ডেফিনেশনটা আগে তো একটু লিখি। অটোপসি may be defined as systemic, thorough, naked eye examination of dead body sometimes by magnifying glass or chemical analysis of viscera to detect poisoning, histopathological examination to see the type and to find out the cause, manner and time of death. আচ্ছা, এটা আমরা একটু সুন্দরভাবে ভাগ করার চেষ্টা করি। সবার ফার্স্টে অটোপসি মে বি ডিফাইন্ড অ্যাজ সিস্টেমিক, অর্থাৎ সিস্টেম ধরে ধরে একটা এক্সামিনেশন আমরা করব। থোরো অর্থাৎ মাথা থেকে পা অবধি পুরো বডিটাই আমরা এক্সামিন করব। হুইচ ক্যান বি নেকেড আই এক্সামিনেশন অফ ডেড বডি, যেটা একটা খালি চোখে করা এক্সামিনেশন। সামটাইমস বাই ম্যাগনিফাইং গ্লাস, কখনো কখনো আমরা ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করতেও পারি, আবার নাও করতে পারি, রাইট? অন্যদিকে অর কেমিক্যাল অ্যানালাইসিস অফ ভিসেরা টু ডিটেক্ট পয়জনিং, আমরা বিভিন্ন ভিসেরাকে কালেক্ট করি, ল্যাবরেটরিতে সেন্ড করি এবং আমরা বোঝার চেষ্টা করি যে কোনো ধরনের পয়জনিং হয়েছে কিনা। তারপরে যদি বডিতে কোনো ইনজুরি থাকে ডেড বডিতে, তখন আমরা সেই ডেড বডিগুলোর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করি। আমরা বোঝার চেষ্টা করি যে ওই
ইনজুরিগুলোর টাইপ কেমন ছিল, এক্সটেন্ট কেমন ছিল, শেপ কেমন ছিল, সাইজ কেমন ছিল, ঠিক আছে। আলটিমেটলি আমরা এক্সামিনেশনগুলো কেন করতেছি? টু ফাইন্ড আউট দ্য কজ, ম্যানার অ্যান্ড টাইম অফ ডেথ। আমাদের অ্যাকচুয়াল মেন উদ্দেশ্যটাই হচ্ছে কজ, ম্যানার অ্যান্ড টাইম অফ ডেথটা খুঁজে বের করা। ওকে, তোমরা খুব সুন্দরভাবে এই ডেফিনেশনটা মুখস্থ করবে এবং এই ডেফিনেশনটাই আমরা পরীক্ষার সময় বলার চেষ্টা করব। আচ্ছা, এবার সামনে যাই। তোমরা যখন অটোপসি রিলেটেড চ্যাপ্টারটা রেডি থেকে রিং দিবে, তখন তোমরা একটা জিনিস দেখবা যে ওখানে একটা কথা খুব ভালোভাবে স্পষ্টভাবে বলা আছে যে অটোপসি মাস্ট বি কমপ্লিট। অটোপসি মাস্ট বি কমপ্লিট, অর্থাৎ আমরা কোনো ধরনের ইনকমপ্লিট অটোপসি করতে পারবো না। যখন আমরা ডক্টর হিসেবে কোনো অটোপসি করব, আমরা সকল বডি ক্যাভিটিসগুলো দেখার চেষ্টা করব, সব অর্গানগুলো দেখার চেষ্টা করব। কারণ একটা মানুষ যে মারা গেছে, সেই মানুষটা মারা যাওয়ার যে কজ অফ ডেথ, সেটা কিন্তু আমরা বিভিন্ন অর্গ্যানে পেতে পারি। অর্থাৎ একটা মানুষের ব্রেন ইনজুরিও হতে পারে, অ্যাবডোমেনও ইনজুরি থাকতে পারে। তাই শুধুমাত্র একটা ইনজুরি দেখে আমরা অটোপসি বন্ধ করে দিব না, আমাদের টোটাল একদম মাথা থেকে পা অবধি খুব সুন্দর মতো এক্সামিন করতে হবে। তো এইখানে রেডিতে দুটা লাইন আছে এরকম, যে আ কমপ্লিট অটোপসি ইজ নেসেসারি টু সাবস্টেন্সিয়েট দ্য ট্রুথ অফ দ্য এভিডেন্স অফ আই উইটনেস। অর্থাৎ একটা লোক চোখে কিছু একটা দেখলো, আই উইটনেসকে যে কোনো কিছু করতে দেখে বা সাক্ষী, সে একটা কথা বললো যে ভাই ওই লোকটাকে মাথায় বাড়ি দিয়ে মারছে, ঠিক আছে। আর অন্য একজন বলতেছে না না, ওকে পেটে বাড়ি দিয়ে মারছে। এখন তোমার আই উইটনেসের কথা তো তুমি বিশ্বাস করতে পারবে না। তুমি যদি একজনের কথা বিশ্বাস করো তাহলে কিন্তু হইতেছে না। তোমাকে দ্যাটস ওয়াই একটা কমপ্লিট অটোপসি করতে হবে, একদম পুরাটাই তোমাকে অটোপসি করতে হবে। তুমি কিন্তু ইনকমপ্লিট অটোপসি করতে পারবে না। তো এই বিষয়ে আরেকটা লাইন আছে, আ পুওর অটোপসি ইজ ওর্স দ্যান নো অটোপসি অ্যাট অল। অর্থাৎ একটা খারাপভাবে করা অটোপসি না করার থেকেও খারাপ। অর্থাৎ তুমি উল্টাপাল্টা অটোপসি করলে কিন্তু জাস্টিস হইল না, ন্যায় বিচার হইল না। হয়তো তোমার উল্টাপাল্টা অটোপসির কারণে সে ন্যায় বিচার পাইল না। তো এই জন্য তোমাকে অটোপসিটা খুব কমপ্লিটলি করতে হবে। এটা জাস্ট একটা লাইন এবং এটা জাস্ট জানা ভালো। তো লাইনটা কিছু এরকমভাবে লেখা আছে যে আ পুওর অটোপসি ইজ ওর্স দ্যান নো অটোপসি অ্যাট অল অ্যাজ ইট ইজ মোর লাইকলি টু লিড টু মিসক্যারেজ অফ জাস্টিস। অর্থাৎ জাস্টিস বা ন্যায় বিচারটা কিন্তু সম্পাদন হবে না যদি না তুমি একদম কমপ্লিট এবং প্রপার একটা অটোপসি করো। ওকে, এবার আমরা যাব হচ্ছে টাইপস অফ অটোপসিতে। টাইপস যদি খেয়াল করি, রেড্ডির মধ্যে জাস্ট দুইটা টাইপের কথা বলছে, প্যাথোলজিক্যাল আর মেডিকোলিক্যাল। অন্যদিকে অপূর্ব নন্দীর বইটার মধ্যে আবার তিনটা টাইপ আমরা দেখতে পাই, পিওরলি অ্যাকাডেমিক, প্যাথোলজিক্যাল, মেডিকোলিক্যাল। অর্থাৎ প্যাথোলজিক্যাল, মেডিকোলিক্যাল এটা নন্দীর বইয়েও আছে আবার রেড্ডির বইয়েও আছে। বাট নন্দীর বইয়ে একটা নতুন এবং একটা এক্সট্রা আমরা দেখতে পাই, উইচ ইজ পিওরলি অ্যাকাডেমিক। এগুলো হচ্ছে মেইন টাইপস। এছাড়াও কিন্তু কিছু অটোপসি আছে, ওগুলো হচ্ছে স্পেশাল টাইপ। বাট নর্মালি বা মোটা দাগেই তিন ভাগে ভাগ করা যায়, উইচ ইজ পিওরলি অ্যাকাডেমিক, দেন প্যাথোলজিক্যাল, অথবা একে অনেক সময় ক্লিনিক্যালও বলা হয়, আর তিন নাম্বারটাতে হচ্ছে মেডিকোলিক্যাল। ওকে, আচ্ছা দেখো এই তিনটাই আমি একটু পরে ডিটেলস বলবো। তার আগে আমি স্পেশাল টাইপ অফ অটোপসিগুলো একটু বলে নিই। স্পেশাল টাইপসের মধ্যে আছে অবসকিওর, নেগেটিভ, তারপর হচ্ছে ভার্চুয়াল, সাইকোলজিক্যাল, আর হচ্ছে রি-অটোপসি। এটাকে অনেক সময় সেকেন্ডারি বা সেকেন্ড অটোপসি বলা হয়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে স্পেশাল টাইপ অফ অটোপসি, যেগুলা অ্যাকচুয়ালি এগুলা হচ্ছে উপরের কোনো একটা টাইপের মধ্যেই পড়ে। সাইকোলজিক্যাল অটোপসিটা অবশ্যই উপরের টাইপগুলোর মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে একটু স্পেশাল টাইপ অফ অটোপসি। এগুলো যখন আমরা পরবর্তী যে ডিটেলস পড়বো তখন আমরা বোঝার চেষ্টা করব। এখন আমরা সবার ফার্স্টে যাব এই যে তিনটা যে টাইপ আছে, এই তিনটা টাইপ আমাদেরকে খুব ভালোভাবে আগে বোঝার চেষ্টা করতে হবে, রাইট। তো সবার ফার্স্টে আমরা একটা কাজ করি, আমরা সবার ফার্স্টে প্যাথোলজিক্যাল বা ক্লিনিক্যাল অটোপসিটা নিয়ে পড়ার চেষ্টা করি। হোয়াট ইজ প্যাথোলজিক্যাল অর ক্লিনিক্যাল অটোপসি? দেখো, বই ভিত্তিক পড়াশোনা করার আগে আমি তোমাদেরকে বাংলায়, সহজ বাংলায় বুঝায় বলি। একটা মানুষ হাসপাতালে ভর্তি ছিল,
ঠিক আছে, একটা মানুষ হাসপাতালে ভর্তি ছিল এবং আলটিমেটলি মানুষটা হাসপাতালে মারা গেল, কিন্তু ডাক্তাররা কোনোভাবেই তার মারা যাওয়ার কারণ বের করতে পারতেছে না। তখন একজন প্যাথোলজিস্ট বা একজন ফরেন্সিক মেডিসিন ডক্টর সে যদি ওই হসপিটালের পেশেন্টটাকে অটোপসি করে জাস্ট টু নো দ্য কজ অফ ডেথ ইন হসপিটাল, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল অটোপসি। অর্থাৎ প্যাথোলজিক্যাল অটোপসিটা কোথায় সম্পাদিত হবে? অবশ্যই হসপিটালে সম্পাদিত হবে। কে করবে? একজন প্যাথোলজিস্ট করবে। আর এটা আমরা কেন করি? এই জাস্ট কজ অফ ডেথটা জানার জন্য এবং ফ্যামিলি মেম্বারকে জানানোর জন্য যে অ্যাকচুয়ালি সে মানুষটা কেন মারা গেল। তো সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু তেমন একটা প্যাথোলজিক্যাল অটোপসি হয় না। অর্থাৎ হাসপাতালে যদি কেউ মারা যায় তখন কিন্তু আমরা নর্মালি প্যাথোলজিক্যাল অটোপসিটা করি না। কজ অফ ডেথ খুঁজে পাওয়া না গেলেও তেমন একটা করা হয় না, কিন্তু বিদেশে কিন্তু জিনিসটা প্র্যাকটিসড হয়। অর্থাৎ যদি ডক্টর একটা রোগী হাসপাতালে বসে মারা যায় এবং আমরা তার কজ অফ ডেথটা জানতে না পারি, তখন আমরা প্যাথোলজিক্যাল অটোপসিটা করি। তো এটার কয়েকটা কি পয়েন্টস আছে, কি পয়েন্টসগুলো দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে সেটিংয়ে আমরা বোঝার চেষ্টা করব যে প্যাথোলজিক্যাল অটোপসিটা কোথায় হয় এবং কে করে। প্যাথোলজিক্যাল অটোপসি ইজ পারফর্মড বাই এ হসপিটাল প্যাথোলজিস্ট, অর্থাৎ হাসপাতালে থাকা একজন প্যাথোলজিস্ট বা একজন ডক্টর করে থাকে। দ্য প্যাথোলজিস্ট হ্যাজ ইজি অ্যাক্সেস টু দ্য পেশেন্ট হিস্ট্রি, ফিজিক্যাল ফাইন্ডিং, ডিজিজ, এই সম্পর্কে কিন্তু ওই প্যাথোলজিস্টার কাছে তথ্য থাকে। অর্থাৎ যেহেতু পেশেন্টটা ভর্তি হয়েছে হাসপাতালে, তাই পেশেন্টের থেকে হিস্ট্রি নেওয়া হয়েছে, তার জেনারেল এক্সামিনেশন করা হয়েছে, তারপরে তার কী কী ডিজিজ আগে ছিল সেগুলো জানা হয়েছে। তো এই সব তথ্য নেওয়ার মাধ্যমে প্যাথোলজিস্ট যে থাকেন উনি অটোপসি পারফর্ম করেন এবং কজ অফ ডেথ বের করার চেষ্টা করেন। এরপরে দেখো, এই যে একটু আগে আমি বললাম যে ওনার হিস্ট্রি নেওয়া হয়েছে, এই হিস্ট্রিটার রোল কী বলো তো? রোল অফ ক্লিনিক্যাল হিস্ট্রি, কী কী রোল থাকতে পারে? দেখো, ক্লিনিক্যাল হিস্ট্রিটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ক্লিনিক্যাল হিস্ট্রিটা থাকার কারণে প্যাথোলজিস্ট প্রপার অ্যানিসিলারি ইনভেস্টিগেশন দিতে পারে, অক্সিলারি বা অ্যান্সিলারি ইনভেস্টিগেশন দিতে পারে। এখন এই অ্যান্সিলারি ইনভেস্টিগেশন কি, এটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে অক্সিলারি অথবা অ্যান্সিলারি ইনভেস্টিগেশন, এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হচ্ছে, যেহেতু প্যাথোলজিস্টের কাছে ইনফরমেশান আছে যে রোগীটা আসলে কী নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং তার কী হিস্ট্রি, তার কী কী সমস্যা ছিল, সেই অনুযায়ী সে কিছু অ্যাডিশনাল টেস্ট দিতে পারে। যেমন হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট, টক্সিকোলজিক্যাল টেস্ট, মাইক্রোবায়োলজির টেস্ট, বায়োকেমিস্ট্রি, রেডিওলজি, এইসব জিনিসপত্র কিন্তু সে দিতে পারে। এই টেস্টগুলো দেওয়ার পরে আমরা আসলে জানার চেষ্টা করবো যে কী মেইন এইম অফ প্যাথোলজিক্যাল অটোপসি। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট বোঝার জন্য, রাইট? দেখো, আমরা কেন প্যাথোলজিক্যাল অটোপসি করব? ফার্স্ট অফ অল, টু ফাইন্ড আউট মরফোলজিক চেঞ্জেস ইন অর্গান অ্যান্ড টিস্যুস, অর্থাৎ যে মানুষটা মারা গেল হাসপাতালে বসে, তার অর্গান এবং টিস্যুতে কী কী চেঞ্জ ছিল, এবং এই সব চেঞ্জের কারণে আমরা বিভিন্ন ডিজিজের সাইন সিমটম জানতে পারবো, ডিজিজটা কোন পর্যায়ে চলে গিয়েছিল সেটা জানতে পারবো, এবং আমরা হাসপাতালে যে তাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম তার কি কোনো ইফেক্টিভ, তার বডিতে কোনো ইফেক্ট হয়েছিল কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো আলটিমেটলি what are the what it helps to determine? প্যাথোলজিক্যাল অটোপসিটা আসলে কি ডিটারমিন করতে হেল্প করে? ফার্স্ট অফ অল, কজ অফ ডেথ, তারপরে হতে পারে এক্সটেন্ট অফ ন্যাচারাল ডিজিজ, লোকটার যে ডিজিজ ছিল সেটা কোন পর্যায়ে গিয়েছিল যাতে লোকটা মারা গেছে সেটা আমরা বোঝার চেষ্টা করতে পারি। তারপরে তার কোনো কোমরবিড কন্ডিশন ছিল কিনা, অর্থাৎ তার যে রোগটার কারণে সে মারা গেল তার সাথে ডায়াবেটিস, হাইপারটেনশন বা অন্য কোনো কোমরবিড কন্ডিশন তার ছিল কিনা। ওকে, আচ্ছা, এরপরে এইগুলোই হচ্ছে মোটামুটি আমার প্যাথোলজিক্যাল অথবা ক্লিনিক্যাল অটোপসির কথাবার্তা। এইখান থেকে কখনোই ডিটেলসে তোমাকে জিজ্ঞেস করে না এবং পরীক্ষা তো আসে না, জাস্ট টাইপটা জানলেই হয়। কিন্তু আমি একটু এক্সট্রা পড়ালাম যে বোঝার জন্য যে অ্যাকচুয়ালি তোমার প্যাথোলজিক্যাল অটোপসির কাজটা কি। এটা যদি আমি কিছু বেনিফিট চিন্তা করি যে প্যাথোলজিক্যাল অটোপসির বেনিফিটটা কি, এই লোকটার যদি আগে কোনো ডিজিজ থেকে থাকে যেটা আনডায়াগনোসড অবস্থায় ছিল, আমরা সেই ডিজিজটা ডায়াগনোস করে দিতে পারি এবং ফ্যামিলি মেম্বারকে আমরা বলতে পারি যে না,
লোকটা মারা গিয়েছে এই কারণে এবং তার আগে থেকে এই ডিজিজ ছিল। মনে করো কোনো ইনহেরিটেবল কন্ডিশন লোকটার মধ্যে ছিল, তার কোনো জেনেটিক্যাল ডিজিজ ছিল, এগুলো কিন্তু ফ্যামিলি মেম্বারের জন্য ইম্পর্টেন্ট, কারণ তাদের সন্তানাদিতেও এই ডিজিজটা হতে পারে। তাই আমরা আগে থেকেই তাদেরকে সতর্ক করে দিতে পারি। এটাই হচ্ছে প্যাথোলজিক্যাল বা ক্লিনিক্যাল অটোপসি। ওকে, এখন এইটা বাংলাদেশে তেমন একটা করা হয় না এবং তেমন একটা গুরুত্বপূর্ণ না। তারপরে আমরা পড়ার চেষ্টা করব পিওরলি একাডেমিক। দেখো, পিওরলি একাডেমিক জিনিসটা কি? অ্যানাটমিক্যাল নেক্রোপসিও কিন্তু অনেক সময় বলা হয়। অ্যানাটমিতে বা যে কোনো মেডিকেল সাবজেক্টের পড়াশোনার সময় আমরা যদি কোনো ডেড বডি নিয়ে কাটাছেড়া করি এবং ডেড বডির ইন্টারনাল এক্সটার্নাল অর্গ্যান স্ট্রাকচার্স এগুলো নিয়ে পড়াশোনা করার জন্য আমরা যদি কোনো বডিতে অটোপসি করি, সেটাকে বলে পিওরলি অ্যাকাডেমিক্যাল অটোপসি অথবা অ্যানাটমিক্যাল নেক্রোপসি। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা নর্মালি অ্যানাটমিতে যে পড়াশোনা করি, আমরা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে যে অ্যানাটমিতে ভিসেরা বা ক্যাডাভার নিয়ে পড়াশোনা করছি, এটাই হচ্ছে পিওরলি অ্যাকাডেমিক অটোপসি। এটাও তেমন একটা ইম্পর্ট্যান্ট না, এটা জাস্ট আমাদের টাইপের মধ্যে পড়তে হয়, তাই আমরা পড়ি। দেন আমরা আসি মেডিকো লিগাল অটোপসি। এইটা হচ্ছে আমাদের পড়াশোনার অংশ। মেডিকো লিগাল অটোপসি, ময়না তদন্ত বলতে আমরা যা বুঝি এইটাই হচ্ছে সেই মেডিকো লিগাল অটোপসি, অর্থাৎ একটা আনন্যাচারাল বা আনএক্সপেক্টেড বা কোনো দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে একটা ডেড বডি যদি আমাদের কাছে আসে, তখন আমরা সেই ডেড বডিটাকে এক্সটার্নাল ইন্টারনাল এক্সামিনেশন করি, কাটাছেড়া করি এবং বোঝার চেষ্টা করি যে সে আসলে কীভাবে মারা গেল। রাইট? এটা হচ্ছে মেডিকো লিগাল অটোপসি, নট মেডিকেল অটোপসি, মেডিকো লিগাল অটোপসি। ওকে, দেখো এইখানে যদি আমি কিছু কি পয়েন্ট নিয়ে পড়াশোনা করতে যাই, সবার ফার্স্টে আসে হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ হিস্ট্রি। দেখো, মেডিকো লিগাল অটোপসির বেলায় আমাদের কিন্তু ক্লিনিক্যাল হিস্ট্রি থাকে না, বা থাকলেও সেটা খুবই স্কেচি বা ডাউটফুল অবস্থায় থাকে অথবা মিসলিডিং অবস্থায় থাকতে পারে। কারণ একটা ডেড বডি যখন আমাদের কাছে আসে, তখন সাথে আমাদের ইনকোয়েস্ট রিপোর্টটা আসে, অর্থাৎ প্রিলিমিনারি ইনভেস্টিগেশন একটা রিপোর্ট আসে। ওই রিপোর্ট অনুযায়ী আমরা মোটামুটি একটা হিস্ট্রি পাই, যেটা কিন্তু আমরা খুব ভালো মতো নাও জানতে পারি। এছাড়া কিছু কিছু কেসে আমরা কিন্তু যে মানুষটা মারা গেছে বা যার বডিটা আমাদের কাছে আসছে, তাদের আইডেন্টিটি আমাদের কাছে থাকে না। অর্থাৎ দুইটা জিনিস আমরা এখানে অ্যাবসেন্স পাইতে পারি, হিস্ট্রিটা অ্যাবসেন্স পাইতে পারি যে কীভাবে মারা গেল, অথবা হচ্ছে লোকটার কোনো পাবো না, আমরা আইডেন্টিফিকেশনই করতে পারবো না। ঠিক আছে? তো এরপরে আমরা আর কি দেখতে পারি, টাইম অ্যান্ড ইনজুরি অ্যাসেসমেন্ট করি আমরা। এখানে কি করি? এইখানে প্যাথোলজিস্টের কাজ হচ্ছে টাইম সিন্স ডেথ ডিটারমিন করা, আর যে ইনজুরিগুলো আছে সেইগুলো ডিটারমিন করা। ঠিক আছে? ইনজুরি আর টাইম সিন্স ডেথ ডিটারমিন করা। তারপরে কি? ডিটারমিনেশন অফ ডেথ। ওকে, ডিটারমিনেশন অফ ডেথের মধ্যে একজন প্যাথোলজিস্টের কজ অফ ডেথ, ম্যানার অফ ডেথ, মেকানিজম অফ ডেথ, অর্থাৎ ম্যানার অফ ডেথের মধ্যে ডেথটা কি ন্যাচারাল ছিল, অ্যাক্সিডেন্টাল ছিল, সুইসাইডাল ছিল নাকি হোমিসাইডাল ছিল, এগুলো খুঁজে বের করতে হয়। দেন সিন কোরিলেশন। আমরা যেহেতু রেড্ডি ফলো করি, রেড্ডির মধ্যে আসলে এমন কিছু কথাবার্তা লেখছে যেটা আমাদের বাংলাদেশে হয় না। যেমন একটা ডেড বডি যখন আমাদের কাছে আসে, তখন কিন্তু আমরা জাস্ট বডিটা পাই, আমরা কিন্তু কোনো সিন পাই না। আমরা জাস্ট ইনকোয়েস্ট রিপোর্টের মধ্যে যতটুকু কাহিনী জানতে পারি ততটুকুই জানতে পারি। বাট বিদেশে কিন্তু একটা প্যাথোলজিস্ট বা একটা ফরেন্সিক মেডিসিন ডক্টর ওই প্লেসে উপস্থিত হয় যে প্লেসে বডিটা পাওয়া যায়। বাংলাদেশে কিন্তু এই ইনকোয়েস্টটা করে কারা? ইনকোয়েস্ট করা হচ্ছে পুলিশ আগে সেখানে যাবে যেখানে ডেড বডিটা পাওয়া গেছে এবং পরবর্তীতে হসপিটালে আসবে। তো সিনের সাথে কোরিলেশন কিন্তু নর্মালি আমরা করতে পারি না, কিন্তু মেডিকো লিগাল অটোপসির একটা কাজ কিন্তু হচ্ছে তোমার সিনের সাথে অ্যাকচুয়াল অটোপসির যে ফাইন্ডিংস, এই জিনিসটার একটা কোরিলেশন করা। সেক্ষেত্রে প্যাথোলজিস্টের কিন্তু ক্রাইম সিনে ভিজিট করা লাগতে পারে। দেন আমরা কি করি? এক্সটার্নাল এক্সামিনেশন। ওকে, এক্সটার্নাল এক্সামিনেশনে আমরা কি করি? আমরা এক্সটার্নাল এক্সামিনেশনের মধ্যে ফার্স্টে দেখব যে ক্লদিং, কাপড়ে কোনো স্টেইন আছে কিনা, কাপড় ছেঁড়া কিনা, কাপড়ে কোনো কিছু লেগে আছে কিনা, এসব বিষয়ে আমরা ক্লদিং দেখব। দেন আমরা বডি সারফেস দেখব, অর্থাৎ একদম পা থেকে মাথা অবধি নেকেড অবস্থায় বডিটা হচ্ছে একটা নেকেড বডিকে আমরা এক্সামিন করবো যে কোথাও কোনো ইনজুরি আছে কিনা, কোথাও কোনো এক্সটেন্ড লেশন আছে কিনা, তারপরে হচ্ছে কোথাও কোনো ডিফর্মিটি আছে কিনা, এইসব জিনিসপত্র আমরা বোঝার চেষ্টা করবো। রাইট?
দেন হচ্ছে ইনজুরি প্যাটার্ন অ্যানালাইসিস। আমরা যদি কোনো ইনজুরি পাই তখন আমরা সেই ইনজুরিটা কিভাবে হলো, কিসের মাধ্যমে হতে পারে, কোন কোন অবজেক্টের মাধ্যমে হতে পারে, কোনো ওয়েপন ব্যবহার করা হয়েছে কিনা, এইসব জিনিসপত্র আমরা বোঝার চেষ্টা করব। দেন আমরা এভিডেন্স কালেক্ট করব। এভিডেন্স কালেকশন, ডেড বডিটা থেকে আমরা ফাইবার, হেয়ার, ব্লাড, কোনো গানশট বা কোনো বুলেট আছে কিনা, দেন আমরা ভিসেরাগুলো কালেক্ট করতে পারি মেডিকুলিক্যাল ইম্পর্টেন্সের কারণে। তো এইসব জিনিসপত্র আমরা কালেক্ট করি। এরপর এটার কি লিগাল ইম্পর্টেন্স আছে কিনা, লিগাল ইম্পর্টেন্স। শোনো, মনে রাখবা মেডিকোলিগাল অটোপসির 100% মেডিকোলিগাল ইম্পর্টেন্স আছে এবং লিগাল ইম্পর্টেন্স আছে। কেন? কারণ হচ্ছে কোনো মেডিকোলিগাল অটোপসি যখন তুমি পারফর্ম করতে চাবা সেটা অবশ্যই তোমাকে সরকারিভাবে তোমার কাছে নির্দেশ আসতে হবে, অর্থাৎ ল দিয়ে কম্পালসারি। ইট ইজ কম্পালসারি বাই ল ইন আনন্যাচারাল সাসপিশিয়াস সার্কামস্টেন্সেস অফ ডেথ। অর্থাৎ কারো যদি আনন্যাচারাল বা সাসপিশিয়াস মৃত্যু ঘটে তখন অবশ্যই 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 তাকে অটোপসি করতে হবে, ময়নাতদন্ত করতেই হবে। এটা হচ্ছে আইনি একটা প্রক্রিয়া, অর্থাৎ এটা লিগাল ইম্পর্টেন্স আছে। কিন্তু অন্যদিকে অ্যাকাডেমিক্যাল যে নেক্রোপসি যেটা ছিল বা পিওরলি অ্যাকাডেমিক অটোপসি যেটা ছিল, অর্থাৎ আবার ওইদিকে হচ্ছে মেডিকেল বা ক্লিনিক্যাল যে অটোপসিগুলো ছিল, প্যাথোলজিক্যাল অটোপসি, ওগুলো কিন্তু কোনো লিগাল ভ্যালু বহন করে না। অন্যদিকে মেডিকোলিক্যাল অটোপসি একমাত্র লিগাল ভ্যালু বহন করে, কেননা এটা আইন দ্বারা বদ্ধ। ওকে, এখন আমরা কখন করি? এখন যদি আমরা চিন্তা করি যে আমরা মেডিকোলিগাল অটোপসিগুলো কখন করি, মেডিকোলিগাল অটোপসি এইটা আমরা কখন করি, মেডিকোলিগাল অটোপসি আমরা কখন করি? দেখো, তুমি একটা ডেড বডি পাইলা যেটার আনন্যাচারাল অ্যান্ড সাসপিশিয়াস ডেথ হয়েছে। আমাদেরকে কজ অফ ডেথ খুঁজে বের করতে হবে যদি আমরা এই ক্রাইমের একটা ন্যায় বিচার করতে চাই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা মেডিকোলিগাল একটা অটোপসি করি। তারপরে মোস্ট অ্যাক্সিডেন্টাল ডেথে আমরা করি। আর এদিকে আমরা কি করতেছিলাম? আনন্যাচারাল অ্যান্ড সাসপিশিয়াস ডেথে করছি। 2 নম্বর পয়েন্ট আমরা বলছি যে মোস্ট অ্যাক্সিডেন্টাল ডেথ টু রুল আউট এনি ফাউল প্লে, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওটা অ্যাক্সিডেন্টালি ছিল নাকি ওটা হোমিসাইডাল ছিল নাকি ওটা সুইসাইডাল ছিল, এগুলো বের করার জন্য কিন্তু আমরা অ্যাক্সিডেন্টাল ডেথের মধ্যে অটোপসিটা করে থাকি। দেন হচ্ছে মিউটিলেটেড বডি অথবা আইসোলেটেড স্কেলিটন। মিউটিলেটেড বডি কথাটার অর্থ কি? একটা লোক ঘুরতে যেয়ে কোথাও একটা ডেড বডি পাইছে, যে ডেড বডিটা হাত নাই, পা নাই, মাথা নাই, কিছু না কিছু একটা নাই, বডির কিছু পার্টস আছে কিছু পার্টস নাই, তাকে আমরা বলি মিউটিলেটেড বডি। এই মিউটিলেটেড বডি অথবা যদি তুমি কোথাও কঙ্কাল খুঁজে পাও তখন আমরা সেটার অটোপসি করার চেষ্টা করি টু ফাইন্ড আউট দ্য কজ অ্যান্ড ম্যানার অফ ডেথ। এই 3টা ক্ষেত্রেই মোটামুটি আমরা মেডিকোলিগাল অটোপসিটা সম্পাদন করি। ওকে, এরপরে আমরা পাবো যে কারা করবে। এটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা ঢুকে গেছি। একটু আগে আমি যে মেডিকোলিগাল অটোপসির পয়েন্টগুলো বলতেছিলাম এটা ছিল ওয়ার্ল্ড ওয়াইড বা রেড ডি অনুযায়ী রুলসগুলো তোমাদেরকে বলতেছিলাম। ওটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষার সময় আসে না, কিন্তু জাস্ট বোঝার জন্য যে মেডিকোলিগাল অটোপসি কী জিনিস। এখন আমরা যা পড়বো এগুলো হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে, এই যে কখন করি, কারা করে, এগুলো সব বাংলাদেশের পার্সপেক্টিভে। দেখো কারা করে: প্রফেসর, লেকচারার অফ ফরেন্সিক মেডিসিন অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজেস। বাংলাদেশের যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে এর মধ্যে যে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট আছে, এই ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে যারা প্রফেসর, লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারা সবাই করে। দেখো, মেডিকেল কলেজগুলোতে প্রফেসর করে, রাইট, বা টেকচারার যারা আছে তারা করে। অন্যদিকে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে কারা করে জানো? সিভিল সার্জন। আমরা জানি যে 64টা জেলায় 64টা সিভিল সার্জন আছে, তাদের আন্ডারে এই ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে অটোপসি হয়। সিভিল সার্জন করে ডিস্ট্রিক্ট হসপিটালে। এখন দেখো, 64 জেলা 64 জন সিভিল সার্জন, তারা কিন্তু মেনলি সবসময় করে না। কারণ কি? তাদের আন্ডারে কিন্তু অনেক মেডিকেল অফিসিয়াল কাজ করে। তাই সেখানে থাকা ডিস্ট্রিক্ট হসপিটালগুলো বা কোথাও থাকা যারা আরএমও আছে, অর্থাৎ রেসিডেন্ট মেডিকেল অফিসার আছে, তারা সিভিল সার্জনের সুপারভিশনে অটোপসি করতে পারে, অর্থাৎ ময়নাতদন্ত করতে পারে। তার মানে এই 3 শ্রেণীর মানুষরা বা ডাক্তাররা হচ্ছে তোমার মেডিকোলিগাল অটোপসিটা করে। ভালো মতো খেয়াল করো, মেডিকোলিগাল অটোপসি তারা করে। 3 নম্বর যে টাইপটা ছিল মেডিকোলিগাল অটোপসি। ওকে, এখন
আমরা জানার চেষ্টা করব যে এরা তো করে, রাইট, কিন্তু কখন এরা করে না, কখন অটোপসি ডক্টররা রিফিউজ করে যে না তারা করবে না। নর্মালি কিন্তু তাদের করতে হবে, কিন্তু তারা কিন্তু অটোপসি রিফিউজ করতে পারে কখন। একটু পরে আমরা পড়বো যখন প্রপার প্রি রিকুইজিট থাকবে না। অর্থাৎ যেহেতু আমি বলছি যে মেডিকো লিগাল অটোপসি হচ্ছে একটা সরকারি নির্দেশ, রাইট, তো তোমার কাছে যখন পর্যাপ্ত কাগজপাতি আসবে না তখন কিন্তু তুমি এই অটোপসিটা করতে পারবে না। সেই যে কাগজপত্রগুলা এগুলোকে বলে হচ্ছে প্রি রিকুইজিট পেপার। কেউ যদি অটোপসি করতে চায় বা কেউ যদি কোনো ডেড বডি যদি অটোপসি হতে হয়, অবশ্যই যে অটোপসি করবে, যে ডক্টরটা অটোপসি করবে, তার হাতে কিছু কাগজপত্র এসে পৌঁছাবে সরকারিভাবে। সেই কাগজপত্রগুলোকে বলে প্রি রিকুইজিট পেপার। এই প্রি রিকুইজিট পেপারগুলো যদি না থাকে, যেমন যদি ইনকোয়েস্ট রিপোর্ট না থাকে, চালান না থাকে, তারপর ডেথ সার্টিফিকেট না থাকে, কমান্ডিং সার্টিফিকেট না থাকে, অথবা যদি এই ইনকোয়েস্ট রিপোর্ট বা চালানের মধ্যে ইনকমপ্লিট থাকে, অর্থাৎ ফর্মগুলো ভালোভাবে পূরণ করে পাঠানো হয়নি, তখন কিন্তু ডক্টর চাইলে রিফিউজ করতে পারে। আবার যে পুলিশ ডেড বডিটা নিয়ে আসবে ডাক্তারের কাছে, সেই কনস্টেবল আসেই নেই, আরেকজনের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে, তখন কিন্তু ডক্টর চাইলে বলতে পারে যে না আমি অটোপসি করবো না। অথবা যদি ডেড বডিটার মৃত্যু এইডস বা প্লেগ এই টাইপের কোনো রোগের মাধ্যমে হয়, তখন কিন্তু ডক্টর চাইলে সেটা রিফিউজ করতে পারে। ওকে, এখন আমরা দেখব যে হোয়াট আর দ্য প্রিরিকুইজিট। একটু আগে যে বললাম যে অটোপসি করার জন্য আসলে কি কি দরকার হয়, সরকারিভাবে কি কি কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছালে আমরা অটোপসি করব। প্রি রিকুইজিট অফ মেডিকো লিগাল অটোপসি। কিছু আছে রিকুইজিট পেপার, এইসব পেপার আমাদেরকে অবশ্যই লাগবে। তার মধ্যে ফার্স্ট অফ অল ইনকোয়েস্ট রিপোর্ট। এটা হচ্ছে একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন রিপোর্ট দ্যাট ইজ প্রিপেয়ার্ড বাই ইনভেস্টিগেশন অফিসার। অলরেডি তোমাদেরকে যখন ওই যে লিগাল প্রসিডিওর পড়াইছিলাম তখন কিন্তু পড়াই ফেলছি যে ইনকোয়েস্ট রিপোর্ট কী। তারপরে লাগবে চালান। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু কপি, কারণ মেইন একটা কপি কিন্তু তোমার ওই যে পুলিশদের কাছে থাকবে। তো একটা থাকবে চালান, একটা থাকবে ডেথ সার্টিফিকেট। যদি হসপিটালে মারা যায় থাকে, হসপিটালে যদি পেশেন্ট মারা যায় থাকে, তখন হসপিটাল থেকে যে ডেথ সার্টিফিকেটটা দিবে সেটা লাগবে। যদি মনে করো একটা ডেড বডি রাস্তার মধ্যে পাওয়া গেছে, কারণ তাকে তো আর হসপিটালে নেয়নি, সে তো ডেড, তাকে যদি সরাসরি পুলিশ স্টেশনে পাঠানো হয় এবং পুলিশ স্টেশন থেকে যদি সরাসরি হাসপাতালে আসে, তখন কিন্তু কোনো ডেথ সার্টিফিকেট নাই তার, তখন কিন্তু ডেথ সার্টিফিকেটটা প্রয়োজন হবে না। শুধুমাত্র হসপিটাল ডেথের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটটা লাগবে। আর লাগবে কমান্ডিং সার্টিফিকেট অফ কনস্টেবল হু ক্যারি দ্য ডেড বডি। দেখো, বাংলাদেশের পার্সপেক্টিভে একটা ডেড বডি যদি কোথাও পাওয়া যায়, তাকে যদি অটোপসি করাইতে হয়, ফার্স্টে ডেড বডিটা যাবে হচ্ছে পুলিশ স্টেশনে। কখনো কখনো পুলিশ স্টেশন যায় না, সরাসরি হাসপাতালে আসে, কিন্তু তখনও অবশ্যই পুলিশের মাধ্যমে এই কাজটা করা হয়। একজন পুলিশ কনস্টেবল ওই ডেড বডিটাকে হসপিটালে পৌঁছায় বা মেডিকেল কলেজগুলোতে পৌঁছায় অটোপসি করার জন্য। যে পুলিশ অফিসারটা ক্যারি করে এই ডেড বডিটাকে, সে মোটামুটি কনস্টেবল লেভেলে হয়। কনস্টেবল, একজন পুলিশ কনস্টেবল থাকে। এখন তাকে যে পাঠানো হয়েছে এটার একটা প্রমাণ লাগবে না, যে কনস্টেবল যে আসছে একটা ডেড বডি নিয়ে অটোপসি করার জন্য, তুমি তার কাছে জানতে চাপা না যে আপনার কাছে কী প্রমাণ আছে যে আপনাকেই পাঠানো হয়েছে বা এমন কিছু। তো অ্যাকচুয়ালি পুলিশ স্টেশন থেকে যে এসআই থাকে বা উচ্চপদস্থ কর্মকর্তা থাকে, সে কনস্টেবলকে একটা কমান্ডিং সার্টিফিকেট দেয়। এই কমান্ডিং সার্টিফিকেটের মধ্যে লেখা থাকে যে কনস্টেবল রফিক বা কনস্টেবল শফিক যে আছে, উনি অমুক ব্যক্তির একটা ডেড বডি নিয়ে অমুক হাসপাতালে যাচ্ছে, অমুক মেডিকেল কলেজে যাচ্ছে অটোপসি করার জন্য। ওই কমান্ডিং সার্টিফিকেটটা অবশ্যই প্রয়োজন হয়। দেন আর কিছু লাগে, যেমন গভর্নমেন্ট অথরাইজড মর্গ বা মর্চুয়ারি। অবশ্যই সরকারে অনুমোদিত একটা মর্গে এই অটোপসিটা হইতে হবে। তারপরে লাগবে হচ্ছে ন্যাচারাল ব্রড ডেলাইট, যেটা অনেক টিচার শুনতে চায়, অনেক টিচার শুনতে চায় না। কারণ কি? কারণ ব্রড ডেলাইটের কথাটা যে বলছে, মনে করে একটা ডেড বডি খুবই ভিআইপি একটা পার্সনের একটা ডেড বডি, সেটার অ্যাক্সিডেন্ট হয়েছে রাত 9টার সময়। এখন ওই ডেড বডিটা কি পরের দিন 10টার সময় মেডিকেল কলেজ খুলবে সেই পর্যন্ত মানুষ অপেক্ষা করবে ভিআইপি পার্সনটার জন্য? না, তার কিন্তু অটোপসি
যে কোনো সময় হতে পারে, রাত 12টা 1টার সময় অটোপসি হতে পারে। তাই এমন কোনো রুলস নাই যে রুলসে বলা আছে যে অটোপসি রাতে হইতে পারবে না। অটোপসি রাতেও হইতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যখন রিকুইজিশন বলবা, প্রি রিকুইজিট বলবা, তখন তুমি বলতে পারো যে ন্যাচারাল ব্রড ডে লাইট। দেন আরেকটা পয়েন্ট হচ্ছে অ্যান আইডিয়াল মর্চুয়ারি। এটা আসলে গভর্নমেন্ট অথরাইজড হতে হবে, আবার আইডিয়াল মর্চুয়ারি হতে হবে। আইডিয়াল মর্চুয়ারিতে কিছু স্পেশাল ক্যাটাগরি থাকে যে এই জিনিসগুলো থাকলে সে হচ্ছে আইডিয়াল। এখন আমরা জানার চেষ্টা করব যে একটা আইডিয়াল মর্চুয়ারিতে আসলে কী কী থাকে। ক্রাইটেরিয়া অফ অ্যান আইডিয়াল মর্চুয়ারি বা মর্গ। দেখো, তোমাদের আইটেম কার্ডের এই টপিকটার মধ্যে ছোট্ট একটা টপিক আছে, মডার্ন মর্চুয়ারি। এখন বাংলাদেশের সব মর্চুয়ারি তো মডার্ন মর্চুয়ারি না। মোটামুটি আইডিয়াল মর্চুয়ারি বলার জন্য কোন কোন পয়েন্ট লাগবে সেটা আমি তোমাকে এখন বলবো। দেন আমি তোমাকে আবার বলবো যে একটা হচ্ছে মডার্ন মর্চুয়ারির মধ্যে কী কী থাকতে পারে। দেখো, ফার্স্ট অফ অল, একটা আইডিয়াল মর্চুয়ারিতে ওয়েল ভেন্টিলেশন থাকবে, অর্থাৎ বাতাস চলাচলের ব্যবস্থাটা খুব ভালো থাকবে। এয়ার কন্ডিশন থাকতে পারলে সবচেয়ে ভালো। ওয়েল ভেন্টিলেটেড অবস্থায় থাকবে, ওয়েল ইলুমিনেটেড থাকবে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণ আলো থাকবে, পর্যাপ্ত পরিমাণ আলো থাকবে, আলোর কোনো অভাব থাকবে না। এবং অবশ্যই হইতে হবে ফ্লাই প্রুফ, অর্থাৎ কোনো মশা মাছি সেখানে থাকতে পারবে না। মশা মাছি থাকলে কিন্তু প্যাথোলজি চেঞ্জ হয়ে যেতে পারে একটা ডেড বডি, রাইট? সেখানে পর্যাপ্ত ওয়াটার সাপ্লাই থাকবে এবং প্রপার ড্রেনেজ ব্যবস্থা থাকবে। একটা অটোপসি যখন আমরা করি, যখন আমরা ডেড বডিটাকে কাটি, তখন কিন্তু সেই ডেড বডিটা থেকে প্রচুর পরিমাণে ব্লাড লস হয় এবং সেই ব্লাডগুলো ওয়াশ আউট করার জন্য প্রচণ্ড পরিমাণ পানির প্রয়োজন হয় এবং একটা সুন্দর ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজন হয়। দেন হচ্ছে কুলিং চেম্বারের প্রয়োজন হয়। দেখো, একটা ডেড বডি যখন আসে তখন ডেড বডিটা তোমার কাছে আইসা পৌঁছাইছে, কিন্তু তোমার কাছে প্রি রিকুইজিট পেপারগুলো এখনও আইসা পৌঁছায় নাই, তাহলে কিন্তু তুমি অটোপসি শুরু করতে পারবে না। প্রি রিকুইজিট পেপার ছাড়া কিন্তু তুমি অটোপসি শুরু করতে পারবে না। ততক্ষণ তুমি ডেড বডিটাকে কোথায় রাখবা? অবশ্যই তোমার একটা কুলিং চেম্বার বা একটা স্টোরিং ব্যবস্থা তোমার কাছে থাকতে হবে। দেন হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম থাকতে হবে, অর্থাৎ ডেড বডি থেকে যেসব ওয়েস্ট মেটেরিয়াল বের হবে সেগুলো যেন সুন্দর মতো ডিসপোজ করা যায় সেই ব্যবস্থা থাকতে হবে। এবং একটা ডাইসেক্টিং টেবিল থাকবে, তার সাথে পর্যাপ্ত পরিমাণে ইনস্ট্রুমেন্ট থাকবে এবং আদার ইকুইপমেন্টস থাকবে যেগুলো প্রয়োজন হয়। তারপরে হচ্ছে প্রিজার্ভেশন ফ্যাসিলিটি থাকলেও থাকতে পারে, ভিসেরা প্রিজার্ভেশন ফ্যাসিলিটি অবশ্যই থাকবে, কিন্তু ডেড বডি প্রিজার্ভেশন ফ্যাসিলিটি থাকতে পারে, নাও থাকতে পারে। ডেড বডি প্রিজার্ভেশন করার কী কী মেথড আছে আমি কিন্তু আগে পড়ায় ফেলাইছি, যে এমবালমিংয়ের মধ্যে পড়াইছি, যে হচ্ছে তোমার ওই যে এমবালমিং প্রসেসের মধ্যে ফ্রিজিং, তারপর আরও কিছু প্রসেস আছে। তো ওইগুলা কিন্তু সবগুলা যে থাকবে আইডিয়াল মর্চুয়ারিতে এমন কোনো কথা নেই, কিন্তু ভিসেরা প্রিজার্ভেশন ফ্যাসিলিটি অবশ্যই থাকবে। কারণ আমরা একটা ডেড বডি থেকে কিছু ভিসেরা কালেক্ট করি, অর্থাৎ কিছু অর্গ্যান নেই। কেন নেই? ওই যে একটু আমরা যখন অটোপসির ডেফিনেশন পড়ছি তখন দেখছি যে পয়জনিং ডিটেক্ট করার জন্য আমরা কিন্তু কিছু অর্গ্যানকে কালেক্ট করি এবং সেগুলোকে প্রিজার্ভ করি এবং সেগুলোকে কেমিক্যাল অ্যানালাইসিস সেন্টারে বা তোমার হচ্ছে কেমিক্যাল ল্যাবরেটরিতে পাঠাই, যে আসলেই ছিল কি না পয়জন সেটা ডিটেক্ট করার জন্য। একটু পরে আমরা যখন ল্যাবরেটরি প্রসিজিওর পড়বো তখন আমরা আরও ডিটেলসে পড়বো। ওকে, এরপরে দেখো, রেডডির মধ্যে কিছু লাইন বলা আছে, ওগুলো সচরাচর লাগে না, কিন্তু তারপরও আমি জাস্ট একটু একবার করে বলে যাই। অটোপসির যে রুমটা থাকবে, এই অটোপসি রুমটা ওয়েল ভেন্টিলেটেড থাকবে, ইলুমিনেটেড থাকবে, প্লেন্টি অফ রানিং ওয়াটার থাকতে হবে, প্রতিদিন সেই রুমটাকে ক্লিন করতে হবে, ঠিক আছে? আর প্রতিদিন হচ্ছে ডিসইনফেক্টেন্ট করতে হবে এবং উইকলি একবার ফিউমিগেশন করতে হবে। ফিউমিগেশন হচ্ছে গ্যাসের মাধ্যমে, ডিসইনফেক্টেন্ট গ্যাসের মাধ্যমে পুরো রুমটাকে স্টেরালাইজ করতে হবে। তারপরে হচ্ছে ফেনল, স্যাভলন, গ্লুটারালডিহাইড 2% এগুলো আমাদেরকে ব্যবহার করতে হতে পারে। এছাড়া হচ্ছে সিলিং, রুফ, এইগুলা, তারপরে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো খুব ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করতে হবে। সবগুলো ইনস্ট্রুমেন্ট খুব ভালো মতো পরিষ্কার করে রাখতে হবে। তারপরে হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2016 অনুযায়ী বায়োমেডিক্যাল এবং অন্যান্য যে মেটেরিয়ালগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে ডিসপোজ করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো মোটামুটি ফলো করতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মর্গে যারা কাজ করে, যেমন ডোম, তাদের ইমিউনিটির সেফটির ব্যাপারে আমাদেরকে
কাজ করতে হবে। যেমন তাদেরকে অবশ্যই টিকা দেওয়া থাকতে হবে, টিটেনাসের, টিউবারকুলোসিসের, হেপাটাইটিসের, যাতে কোনোভাবে তারা ইনফেক্টেড না হয় ডেড বডি থেকে। ওকে, এইসব জিনিসগুলা একবার শুনে রাখছো, দ্যাটস এনাফ। কারণ এগুলো পরীক্ষায় তেমন একটা জানতে চায় না, যদি না একদম মানে খুব ডিপে যেতে চায়, রিটেনে এগুলো আসে না। ঠিক আছে, এবার আমরা যাই আরেকটা টপিক, হুইচ ইজ মডার্ন মর্চুয়ারি। দেখো, মডার্ন মর্চুয়ারিতে আমরা কি কি রাখতে পারি, এটা হচ্ছে যেহেতু আইটেম কার্ডের মধ্যে একটা টপিক আছে, তো এটা আমরা পড়ার চেষ্টা করবো যে এখানে আসলে আমরা কী কী রাখতে পারি। ফার্স্ট অফ অল আমরা এখানে রাখতে পারি একটা রিলায়েবল কোল্ড স্টোরেজ। দেখো, নর্মালি মেডিকেল কলেজগুলোতে যে কোল্ড স্টোরেজ থাকে, সেখানে দেখা যায় কি যে ডেড বডিটা 2 থেকে 3 দিনের বেশি কোল্ড স্টোরেজে রাখা যায় না, আর ডেড বডিটা পচন শুরু হয়ে যায়, অর্থাৎ কোল্ড স্টোরেজটা নট প্রপারলি মেনটেইনড, মানে কোনো ভালো কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি বাংলাদেশের মর্গগুলোতে নাই। তাই তুমি যদি একটা মডার্ন মর্চুয়ারি বানাইতে চাও, তোমাকে অবশ্যই রিলায়েবল কোল্ড স্টোরেজ রাখতে হবে। তারপরে যেটা থাকতে হবে ওয়েল ইকুইপড অটোপসি এরিয়া, অর্থাৎ অটোপসি করার জন্য যে ইম্পর্ট্যান্ট মেটেরিয়ালগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন, সেগুলো খুব ভালো ভালো কিছু ইনস্ট্রুমেন্ট থাকতে হবে। যেমন ইলেকট্রিক স থাকতে হবে, যেটা কিন্তু বাংলাদেশে নাই। দেন হচ্ছে স্ট্রং ইনফেকশন কন্ট্রোল, অর্থাৎ তোমাকে জায়গাটা খুব ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, এই ব্যবস্থা তোমাকে রাখতে হবে। দেন হচ্ছে ডিজিটাল ট্র্যাকিং সিকিউরিটি সিস্টেম, অর্থাৎ একটা ডেড বডি, কয়টা ডেড বডি ঢুকলো, ডেড বডির তথ্যগুলোকে খুব সুন্দর মতো হচ্ছে স্টোর করে রাখার ফ্যাসিলিটিস, তারপর সিকিউরিটি ফ্যাসিলিটিস, এগুলোকে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। তারপরে হচ্ছে রেসপেক্টফুল ফ্যামিলি ফ্যাসিলিটিস, এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে কিন্তু মেডিকেলের মর্চুয়ারিগুলোতে এগুলো নাই। দেখো, রেসপেক্টফুল ফ্যামিলি ফ্যাসিলিটিস বলতে আসলে কী বোঝায়? একটা ডেড বডি যখন ময়নাতদন্ত করার জন্য নিয়ে আসা হয়, তখন কিন্তু ফ্যামিলি মেম্বার যারা থাকে, ডেড বডির সাথে যারা আসে, তাদের অবস্থা কিন্তু এটা ভালো থাকে না। কারণ তারা জানতেছে যে তাদের আত্মীয় স্বজন বা তাদের স্বজনদের ডেড বডি এভাবে হচ্ছে আত্মীয়ের ডেড বডিটা হচ্ছে কাটাছেঁড়া করা হবে, কত কিছু করা হবে। অটোপসি নিয়ে তো অনেক মানুষের অনেক ভয়, এবং যারা ফ্যামিলি মেম্বার আসে তারা কিন্তু খুবই দুঃখী অবস্থায় থাকে। এবং সবচেয়ে খারাপ বিষয় যেটা হচ্ছে, আমাদের মেডিকেল কলেজের যে মর্চুয়ারিগুলো আছে, সেখানে এই ফ্যামিলি মেম্বারদের বসার জন্য পর্যন্ত কোনো ব্যবস্থা নাই, থাকুক কোনো ফ্যাসিলিটিস। তো এই জন্য আমাদেরকে খুব সুন্দর তাদের জন্য একটা ফ্যামিলি ফ্রেন্ডলি ফ্যাসিলিটিস তৈরি করতে হবে, যেখানে তারা বসতে পারে, তাদেরকে পানির ব্যবস্থা করে দিতে হবে, তাদেরকে হচ্ছে যদি তাদের মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেই ব্যবস্থা করে দিতে হবে। এই জিনিসগুলো একটা মডার্ন মর্চুয়ারিতে থাকতে পারে। এগুলো হচ্ছে আমরা কী কী থাকতে পারে, একটা অ্যাজাম্পশন যে ভবিষ্যতে একটা মডার্ন মর্চুয়ারি করতে হলে কী কী জিনিস ইনক্লুড করা যেতে পারে। তারপর হচ্ছে ব্যাকআপ ইউটিলিটিস থাকতে হবে, আর ইমার্জেন্সি প্ল্যানিং থাকতে হবে। অর্থাৎ ব্যাকআপ ইউটিলিটিস মানে কি, তুমি অটোপসি করতেছো রাতের বেলা, এখন হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এখন তখন তো তোমার ভাই বসে থাকা ছাড়া কোনো উপায় নেই, তাহলে অবশ্যই তোমাদেরকে ব্যাকআপ ইউটিলিটিস থাকতে হবে। অর্থাৎ ইলেকট্রিসিটি চলে গেলে সেই ব্যবস্থা থাকতে হবে, পানি চলে গেলে সেটার ব্যবস্থা থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মডার্ন মর্চুয়ারিতে ইনক্লুড করতে পারি। আইটেমে জিজ্ঞেস করতে পারে বড় জোর, পরীক্ষাতে কখনো তেমন একটা জিনিস এটা জিজ্ঞেস করা হয় না। ওকে, এখন একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কোথাও নাই যদিও, কিন্তু আমাদের স্যাররা আমাদের ভাইভাতে এই কোয়েশ্চেনটা করছে। বিশেষ করে যারা একদম হচ্ছে যেসব ম্যাম স্যাররা খুব রিসেন্টলি হচ্ছে তোমার ফরেন্সিক মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশন করছে, তারা এই কোয়েশ্চেনটা করতে খুব পছন্দ করে। কোয়েশ্চেনটা হচ্ছে, বাংলাদেশের কোন উপজেলায় আইডিয়াল মর্গ ফ্যাসিলিটিস নাই, কিন্তু তারপর সেখানে ময়নাতদন্ত করা হয়? অর্থাৎ মনে করো মর্গই নাই, কথার কথা, একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেইখানেই করা হয়, কোনো মর্গ টর্গ কিচ্ছু নাই, তারপরে আমরা সেখানে হচ্ছে ময়নাতদন্ত করি। কোশ্চেনটা আবার খুব সুন্দর মতো শোনো, বাংলাদেশের কোন উপজেলায় আইডিয়াল মর্গ ফ্যাসিলিটিস নাই, কিন্তু তারপর সেখানে ময়নাতদন্ত বা অটোপসি করা হয়? 2টা লোকেশন আছে, খুব ভালো মতো মনে রাখবা। হাতিয়া এর নোয়াখালী, অর্থাৎ হাতিয়া যে উপজেলা আছে সেখানে কিন্তু আইডিয়াল মর্গ ফ্যাসিলিটিস নাই, কিন্তু তারপর সেখানে অটোপসি করা হয়। দেন হচ্ছে সন্দ্বীপটা কোথায়? সন্দ্বীপ ইন চিটাগাংয়ের সন্দ্বীপ যে উপজেলা আছে সেখানে আইডিয়াল মর্গ ফ্যাসিলিটিস নাই, কিন্তু তারপরও সেখানে হচ্ছে তোমার হচ্ছে অটোপসি করা হয়। এই কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। ওকে, এইবার কিছু বেসিক নিয়ে আলোচনা করব।
রেড ডি যদি রিডিং পড়তে চাও তাহলে তোমরা এগুলো রেড ডির মধ্যে পাবা। এখন দেখো, এই জিনিসটা যদি তুমি না বোঝো তাহলে মেডিকেল লিগাল অটোপসি বুঝতে একটু কষ্ট হবে। দ্যাটস ওয়াই আমরা একটা টপিক আমি এক্সট্রা ইনক্লুড করছি রেড ডি থেকে নোট করে, হুইচ ইজ রুলস ফর মেডিকেল লিগাল অটোপসি। এটা কখনো কোয়েশ্চেনে আসে না, কিন্তু তারপরও তুমি যদি এই সিকোয়েন্সটা একটু মনে রাখো বা একটু একবার পড়ো তাহলে তোমার জন্য খুব ইজি হয়। রুলসটা কি? সবার ফার্স্টে 1 নম্বর রুলস, বডি শুড বি লেবেলড অ্যাজ সুন অ্যাজ পসিবল ইট অ্যারাইভস ইন দ্য মর্চুয়ারি। অর্থাৎ মর্গে যখন বডিটা আসবে সবার ফার্স্ট যে কাজটা, বডিটাকে লেবেলিং করতে হবে। অর্থাৎ বডির গায়ে আমরা একটা লেবেল লাগাবো যেখানে তার ইনফরমেশানগুলো থাকবে। এখন যদি ব্যক্তির আইডেন্টিফিকেশান আমাদের কাছে না থাকে তখন আমরা ওই জিনিসগুলো লিখবো যেটা আমাদের চালানের মধ্যে, ইনকোয়েস্ট রিপোর্টের মধ্যে ইনক্লুডেড, এবং যে কমান্ডিং সার্টিফিকেটওয়ালা যে কনস্টেবলটা আসবে ওনার থেকে জিজ্ঞেস করে করে কিছু ইনফরমেশান আমরা লিখে রাখবো, কিছু ইউনিক ইনফরমেশান আমরা লিখে রাখবো যাতে আমরা এই ডেড বডিটাকে আলাদা করতে পারি, অর্থাৎ লেবেলিং করব। ফার্স্ট পয়েন্টটা আমরা হতে পারে লেবেলিং। যেন আমরা কী করব, অটোপসিটা অবশ্যই একটা মর্চুয়ারিতে করতে হবে। অটোপসি কোথায় করতে হবে? মর্চুয়ারিতে। এটা কোনো প্রাইভেট রুমে করা যাবে না, যেটা কিন্তু আমাদের হাতিয়া আর সন্দ্বীপে হইতেছে। ওখানে কিন্তু মর্চুয়ারি নাই এবং মনে করো একটা প্রাইভেট রুমের মধ্যেই করা হচ্ছে, ঠিক আছে? দেন 3 নম্বর পয়েন্টে আমরা যেটা পাবো, ইট শুড বি কন্ডাক্টেড অনলি ওয়েন দেয়ার ইজ অ্যান অফিসিয়াল অর্ডার অথরাইজিং দ্য অটোপসি ফ্রম দ্য পুলিশ অর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ পুলিশ বা ম্যাজিস্ট্রেটের থেকে যদি কোনো অর্ডার না আসে, সরকারি যদি কোনো অফিসিয়াল অর্ডার না আসে, তাহলে কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত এই অটোপসিটা করতে পারবো না। এখন পুলিশ চলে আসছে ডেড বডি নিয়ে, কিন্তু কোনো চালান আনে নাই বা ইনকোয়েস্ট রিপোর্ট আনে নাই, বা মনে করো কমান্ডিং সার্টিফিকেটটা নাই কনস্টেবলের, তখন কিন্তু আমরা অটোপসি করতে পারবো না। অর্থাৎ আমাদের প্রপার ডকুমেন্টেশন বা প্রি রিকুইজিটগুলো প্রয়োজন। আমরা তখনই শুরু করব, ইট শুড বি পারফর্মড অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার রিসিভিং দ্য রিকুইজিশন। যখনই আমরা রিকুইজিশন হাতে পাবো আমরা তখনই তৎক্ষণাৎ অটোপসি শুরু করে দিব। আমরা কিন্তু অপেক্ষা করতে পারবো না যে কখন, আমরা কিন্তু অপেক্ষা করতে পারবো না যে না থাক কাগজপত্র আসছে একটু পরে শুরু করি, বিষয়টা এমন না। কাগজপত্র আসার সাথে সাথেই মোটামুটি আমাদেরকে অটোপসি শুরু করে দিতে হবে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে অটোপসি শুরু করতে হবে আফটার রিসিভিং দ্য রিকুইজিশন পেপারস। ওকে, তারপরে হচ্ছে রিকুইজিশন পেপারটা পাওয়ার পরে মেডিকেল অফিসারের সবার ফার্স্টে ইনকোয়েস্ট রিপোর্টটা খুব ভালো মতো পড়তে হবে। কারণ অনেক সময় ইনকোয়েস্ট রিপোর্টের মধ্যে হালকা পাতলা কজ অফ ডেথ উল্লেখ থাকে, কিছু ডিটেলস উল্লেখ থাকে, যেমন কেস শিটের মধ্যে, অ্যাক্সিডেন্ট রেজিস্টারের মধ্যে কিছু জিনিসপত্র উল্লেখ থাকে, কিছু সিগনিফিকেন্ট পয়েন্ট উল্লেখ থাকে যেগুলা আমাকে অটোপসি করতে হেল্প করবে। এখন মনে করি ইনকোয়েস্ট রিপোর্টের মধ্যে বলা আছে যে লোকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এবং মাথায় একটা আঘাত পাইছে। তো আমি কিন্তু বুঝে গেলাম যে তার মাথায় একটা আঘাত আছে এবং আমাদের মাথাটাকে খুব ভালো মতো এক্সামিন করতে হবে। দ্যাটস ইট। তার মানে মেডিকেল অফিসারের খুব সুন্দর মতো ফার্স্টে ইনকোয়েস্ট রিপোর্টটা পড়তে হবে। তারপরে 6 নম্বর পয়েন্ট হতে পারে যে এক্সামিনেশন শুড বি কন্ডাক্টেড ইন দ্য ডে লাইট। অবশ্যই ডে লাইটে আমাদেরকে কন্ডাক্ট করতে হবে। এখন ডে লাইট না থাকলেও অবশ্যই ব্রাইট লাইট বা ওয়েল ইলুমিনেটেড রুমের মধ্যে আমাদেরকে কন্ডাক্ট করতে হবে। কেন? কারণটা হচ্ছে কারণ তার বডির যে কালার চেঞ্জেসগুলো আসবে, জন্ডিস, ব্রুইশ, পোস্টমর্টেম স্টেইনিং, এইসবের যে কালারগুলো, এই কালারগুলো কিন্তু আমরা ভালো মতো বুঝতে পারবো না যদি ভালো লাইট না থাকে। একদম সবচেয়ে ভালো হয় ডে লাইটে করতে হবে, একদম সূর্যের আলোতে। কিন্তু তুমি যদি রাতে করো তাহলেও অবশ্যই তোমাকে ভালো কোনো লাইট ব্যবহার করতে হবে। তুমি যদি ব্লু লাইটে করো তাহলে কিন্তু তুমি যে ব্রুইশ, পোস্টমর্টেম স্টেইনিং এগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স খুঁজে পাবা না, কালারটা ভালো মতো আইডেন্টিফাই করতে পারবে না। বুঝতে পারছো? এইটা একটু মাথায় রাখতে হবে। দেন আর কি আছে, দ্য বডি মাস্ট বি আইডেন্টিফাইড বাই দ্য পুলিশ কনস্টেবল হু অ্যাকম্পানিজ ইট অ্যান্ড দ্য রিলেটিভ অফ দ্য ডিসিজড। অর্থাৎ যে ডেড বডিটা আছে এই ডেড বডিটা অবশ্যই পুলিশ কনস্টেবলকে দিয়ে আইডেন্টিফাই করতে হবে। এই ব্যক্তিকে কি আপনি আনছেন অটোপসি করার জন্য? এই ব্যক্তি কি অমুক ব্যক্তি? এবং রিলেটিভ যারা থাকবে, যদি রিলেটিভ থাকে আর কি, যদি ডেড বডিটা কোনো নোন পার্সনের হয় তাহলে তো অবশ্যই তার সাথে রিলেটিভসরা আসবে। রিলেটিভসদের বলতে হবে উনি কি আপনার আত্মীয় যে মারা গিয়েছেন, এভাবে বলে তারপর তোমাকে শুরু করতে হবে, আইডেন্টিফিকেশনটা করে নিতে হবে। ওকে, দেন আমরা আর কি পয়েন্ট পাই দেখি। 8 নম্বর পয়েন্টে আমরা যেটা পাবো, নো আনঅথরাইজড পারসন শুড বি প্রেজেন্ট অ্যাট দ্য অটোপসি। অর্থাৎ ইনভেস্টিগেশন পুলিশ অফিসার ছাড়া বাহিরের কোনো ব্যক্তি
অটোপসি রুমের মধ্যে ঢুকতে পারবে না বা থাকতে পারবে না, কিন্তু আমরা মেডিকেল স্টুডেন্টসরা কিন্তু অটোপসি রুমে যাওয়ার জন্য অ্যালাউড। দেন হচ্ছে আর কি বলতে পারি, যে ইফ দ্য ডক্টর ডাজ নট ফাইন্ড এনি ইঞ্জুরিজ রেকর্ডেড ইন দ্য ইনকোয়েস্ট রিপোর্ট হি শুড স্টেট দ্যাট সাচ ইঞ্জুরিজ আর নট প্রেজেন্ট আর মিসইন্টারপ্রিটেশনাস আর পোস্টমর্টম চেঞ্জেস আর অ্যান্ড নট ইঞ্জুরিজ। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। 9 নম্বর পয়েন্টটাকে দেখো, মিসইন্টারপ্রিটেশন। এইটা দিয়ে আসলে কী বোঝাইছে? তোমার কাছে যে ইনকুয়েস্ট রিপোর্টটা আসবে, পুলিশ যে তোমাকে ইনকুয়েস্ট রিপোর্টটা দিবে প্রিরিকুইজিট পেপারের মধ্যে, সেখানের মতো হালকা পাতলা ঘটনা বিবরণী উল্লেখ থাকে, রাইট? তো পুলিশ বললো যে লোকটা হাতে ব্যথা পাইছে, হাত ছুলে টুলে গেছে, কিন্তু তুমি যখন অটোপসি করতে গেলা তখন দেখলে ওনার হাতে কোনো ছোলা টোলা কিচ্ছু নাই। তাহলে অটোপসি রিপোর্টের সাথে তোমার হচ্ছে ইনকুয়েস্ট রিপোর্টে কিন্তু একটা কন্ট্রাডিকশন দেখা দিল। তাই অবশ্যই তোমাকে উল্লেখ করে দিতে হবে যে ইনকুয়েস্ট রিপোর্টে যদিও হাতের কথা উল্লেখ ছিল, হাতে ব্যথার কথা উল্লেখ ছিল, হাতের ছোলার কথা উল্লেখ ছিল, কিন্তু আমি কিন্তু অটোপসি করার সময় এগুলো খুঁজে পাইনি। তাই এইরকম মিসইন্টারপ্রিটেশনগুলো ঠিক করে নিতে হবে। ওকে, দেন তারপরে 10 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে অটোপসি চলাকালীন তার হচ্ছে অটোপসি চলাকালীন আমরা যেসব এক্সামিনেশন করবো এগুলো খুব সুন্দর মতো আমরা কাগজের মধ্যে নোট আউট করে নিব যে আমরা এক একটা অর্গানে কী জানতে পারতেছি। ওকে, তার মানে কি এখানে আমরা রেকর্ড করব যে আমরা যা যা জিনিসপত্র জানতে পারতেছি আমরা কাগজে হোক, ভয়েস রেকর্ডে দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক আমরা রেকর্ডিং করব। তারপরে 11 নম্বর পয়েন্টে বলতে পারি নাথিং শুড বি ইরেজড অ্যান্ড অল অল্টারেশনস শুড বি ইনিশিয়েটেড অ্যান্ড ইন দ্য রিপোর্ট। অর্থাৎ ডেড বডিতে আমরা যা পাবো তাই আমরা রিপোর্টের মধ্যে উল্লেখ করব, কোনো কিছু বেশি করব না, কোনো কিছু ইরেজ করে দিব না, কোনো কিছু অল্টারেশন করে দিব না, যা পাবো তাই বলবো। ওকে, দেন 12 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যদি বডিটা ডিকম্পোজড হয় অটোপসি তারপরেও করতে হবে, এবং যে ইম্পর্ট্যান্ট লিশনগুলো পাবো আমরা শুধুমাত্র সেতটুকুই আমাদের রিপোর্টের মধ্যে উল্লেখ করবো, মানে যতটুকু আমরা জানতে পারবো ততটুকুই তো আমরা উল্লেখ করবো, বেশি তো আমরা উল্লেখ করতে পারবো না, রাইট? দেন 13 নম্বর পয়েন্টে বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফাইন্ডিংস শুড বি রেকর্ডেড। অর্থাৎ কোথায় কি প্রবলেম আছে সেটাও বলতে হবে, কোথায় কি নাই এটাও বলতে হবে, পজিটিভ ফাইন্ডিং নেগেটিভ ফাইন্ডিং দুইটাই বলতে হবে। 14 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি আফটার কমপ্লিশন অফ অটোপসি দ্য বডি ইজ হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ কনস্টেবল। আমার যখন অটোপসি করা শেষ আমি তখন পুলিশ অফিসারকে বডি বুঝাই দিব, পুলিশ অফিসার তারপর আত্মীয় স্বজনদের কাছে বডি বুঝাই দিবে। এক এক জায়গায় আসলে এক একভাবে এই রুলসগুলো লেখা আছে, এক একটা বইয়ে এক একভাবে লেখা আছে। তুমি ওভারঅল আইডিয়া নেওয়ার চেষ্টা করবা যে এখানে কি হচ্ছে। এই রুলসগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু তারপর তোমাদেরকে জানতে হবে যে এটা জাস্ট ফর ইওর মানে তোমার বোঝার সুবিধার্থে যে তুমি আসলে বুঝতেছো কিনা। তারপর দেখো 15 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি পোস্টমর্টম রিপোর্ট শুড নট বি ইস্যুড টু দ্য পার্টি। অর্থাৎ তুমি পোস্টমর্টেম রিপোর্ট করলা, একটা রিপোর্ট তুমি তৈরি করে তুমি তার আত্মীয় স্বজনদের কাছে কিন্তু যে বলতে পারবে না যে ওনার কী হয়েছে। তোমার রিপোর্টটা পাঠাইতে হবে কোথায়? গভর্নমেন্ট অথরাইজেশনের কাছে, অর্থাৎ তোমার গভর্নমেন্টের কাছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে, যে অটোপসিটার জন্য তোমাকে পারমিশন দিছে বা তোমাকে অর্ডার করা হয়েছে যেখান থেকে, সেটা পুলিশের কাছ থেকে আসতে পারে, ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসতে পারে। যার কাছ থেকে আসবে তোমাকে রিপোর্টটা তাদের কাছে পাঠাতে হবে, এবং এই রিপোর্ট সংক্রান্ত পোস্টমর্টমে তুমি কি পাইছো না পাইছো এটা তুমি কোথাও ডিসক্লোজ করতে পারবে না। অর্থাৎ পোস্টমর্টম রিপোর্ট শুড নট বি ইস্যুড টু দ্য পার্টি, অর্থাৎ জনগণের কাছে কিংবা ওই ভিকটিমের আত্মীয়স্বজনের কাছে তুমি রিপোর্ট সংক্রান্ত কোনো কথাবার্তা বলতে পারবে না। এইগুলো হচ্ছে মোটামুটি অটোপসি রুলস। আচ্ছা, এখন আমরা শুরু করব মেইনলি আমাদের আসল পড়া, যে আমরা কিভাবে একটা অটোপসি করব। সবার ফার্স্টে দেখো, একটা ডেড বডি তোমার কাছে নিয়ে আসবে, সাথে কিছু প্রি রিকুইজিট পেপার নিয়ে আসবে। কী কী প্রি রিকুইজিট পেপার নিয়ে আসবে আগে তোমাকে অলরেডি বলে ফেলছি, ওই যে 4-5টা প্রি রিকুইজিট পেপার। যখন তুমি প্রি রিকুইজিট পেপারটা পাবা হাতে, তারপর তো তুমি অটোপসি করা শুরু করবা। সেই অটোপসিটা শুরু করাটাকে বলে অটোপসি প্রপার। এখন আমরা অটোপসি প্রপার থেকে পড়াশোনা শুরু করব। ওকে, সবার ফার্স্টে আমি দেখব এক্সটার্নাল এক্সামিনেশন। হোয়াট ইজ এক্সটার্নাল এক্সামিনেশন? খালি চোখে আমরা যা যা দেখতে পারি আমরা সেই জিনিসগুলো দেখব। এক্সটার্নাল এক্সামিনেশনের অনেকগুলো পয়েন্ট আছে,
সবগুলো পয়েন্ট তোমার পরীক্ষার সময় মনেও থাকবে না, কিন্তু পড়ানোর সময় বা পড়ার সময় তোমাকে সবগুলো পয়েন্ট একবার চোখ বুলে যাইতে হবে যে কী কী আছে। আচ্ছা, আমি শুরু করতেছি। সবার ফার্স্ট পয়েন্টে, দ্য বডি শুড নট বি এমবার্নড, অর্থাৎ ডেড বডি আসার পরে তোমাকে চেক করতে হবে কোনোভাবেই যেন ওইটা এমবার্মিং বা কোনো প্রিজারভেটিভ দিয়ে যেন ওই ডেড বডিটাকে প্রিজার্ভেশন না করা হয়, তাহলে কিন্তু তোমার সব এভিডেন্স নষ্ট হয়ে গেছে, ওই ডেড বডিটা কিন্তু অটোপসি করে কোনো লাভ হবে না। তাই তোমার বডিটাকে কোনোভাবেই এমবার্মিং করা যাবে না। তারপরে 2 নম্বর পয়েন্টে আমরা দেখব এক্সামিনেশন অফ দ্য ক্লথস, মানে আমরা জামা কাপড় নিয়ে এক্সামিন করবো যেখানে কিছু লেগে আছে কিনা, কোনো স্টেইন আছে কিনা, ভেজা কিনা, শুকনা কিনা, ছেঁড়া কিনা, এসব আমরা দেখব। তারপরে আমরা নেল স্ক্র্যাপিং নিতে পারি, অর্থাৎ নখের ভিতরে কোনো কিছু আছে কিনা। নখের ভিতরে অনেক সময় দেখা যায় কি যে নখের ভিতরে কিছু ইম্পর্ট্যান্ট জিনিসপত্র থাকে, মনে করি একটা লোকের সাথে একটা লোকের ধস্তাধস্তি হয়েছে, মারামারি হয়েছে, তখন সে ওই লোকটাকে আঁচড় দিয়েছিল। আঁচড় দেওয়ার ফলে যে লোকটা মারা গেল তার নখের ভিতরে কিন্তু যে অ্যাকিউজড ছিল বা যে শয়তান লোকটা ছিল তার চামড়ার ডিএনএ ওই নখের ভিতরে রয়ে গেছে। ওই নেল স্ক্র্যাপিংয়ের মাধ্যমে পরে আমরা ডিএনএ অ্যানালাইসিস করার মাধ্যমে কিন্তু ওই অ্যাকিউজড ব্যক্তিটাকে ধরতে পারি। তারপর হচ্ছে 4 নম্বরে আমরা ভ্যাজাইনাল অ্যান্ড অ্যানাল সোয়াব নিব। 5 নম্বরে আমরা লোকটার হাইট অ্যান্ড ওয়েট নিয়ে আলোচনা করব এবং এগুলো রেকর্ড করব। 6 নম্বরে আমরা জেনারেল কন্ডিশন দেখব। জেনারেল কন্ডিশন কি, যে লোকটার র্যাশ আছে কিনা, পেটেচি আছে কিনা, কালার কেমন, তারপরে অ্যাসিমেট্রিক্যাল কোনো বডি পার্ট আছে কিনা বা মাস্কুলার কোনো ওয়েস্টিং আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। 7 নম্বরে আমরা জেনারেল ডিসক্রিপশনগুলো দেখব, যেমন তার সেক্স কী, তার স্ট্যাচার কেমন, অর্থাৎ সে লম্বা নাকি খাটো, তার বয়স কেমন, তার চোখের কালার কেমন, তার রেসটা কেমন, সে কি নিগ্রো নাকি সে ককেশিয়ান নাকি সে মঙ্গোলিয়ান, এইসব আমরা দেখার চেষ্টা করব। তার বডি বিল্ড কেমন, তার কোনো ডিফর্মিটি আছে কিনা, তার নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা, তার চুল কেমন, তার গায়ে কোনো স্কার মার্ক আছে কিনা, ট্যাটু মার্ক আছে কিনা, তার কোনো তিল আছে কিনা, তার পিউপিলটা দেখতে কেমন, তার কোনো স্কিন ডিজিজ ছিল কিনা, তার সার্কামসেশন বা মুসলমানি হয়েছে কিনা, তার অ্যাম্পুটেশনস আছে কিনা, তার হাত পা কাটা আছে কিনা, তার কোনো ডিফর্মিটি আছে কিনা, এইসব জিনিসপত্রগুলো আমরা নোট করব। 8 নম্বর পয়েন্টে আমরা কোনো স্টেইন আছে কিনা, অর্থাৎ কোনো রক্তের দাগ আছে কিনা, মাটির দাগ আছে কিনা, ভমিটিংয়ের কোনো দাগ আছে কিনা, বা ফিসেসের কোনো দাগ অর্থাৎ পায়খানা প্রস্রাবের কোনো দাগ আছে কিনা, কোনো করোসিভের চিহ্ন আছে কিনা। করোসিভ বলতে আমরা বোঝাই, মনে করো খুবই হেভি অ্যাসিড বা ক্ষার, ঠিক আছে, এগুলো কোনো সাইন সিমটম আছে কিনা সেগুলো আমাদেরকে দেখতে হবে। 9 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে তার কোনো ডিজিজের সাইন আছে কিনা, যেমন তার এডেমা আছে কিনা, ড্রপসি আছে কিনা, সার্জিক্যাল এমফাইসেমা আছে কিনা, তারপরে হচ্ছে তার স্কিন ডিজিজ আছে কিনা, ঠিক আছে, এইসব জিনিসপত্রগুলো আমরা নোট করব। 10 নম্বর পয়েন্টে আমরা যেটা নোট করতে পারি, যেমন হেড হেয়ার আমরা এক্সামিন করতে পারি, বিভিন্ন জায়গার হেয়ার আমরা এক্সামিন করবো, হেড হেয়ার, বডি হেয়ার, হেয়ার ডিস্ট্রিবিউশন, পিউবিক হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার, ঠিক আছে। তারপরে 11 নম্বর পয়েন্টে আমরা দেখবো যে চোখটা কেমন, সফট কিনা, অন্য জিনিসপত্রগুলো আমরা চেক করবো, মানে চোখটাকে আমরা একটু ভালোভাবে চেক করবো। আচ্ছা, দেন আমরা 12 নম্বর পয়েন্টে পেতে পারি ইয়ার্স শুড বি এক্সামিন ফর লিকেজ অফ ব্লাড অর সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, অর্থাৎ কান থেকে কোনো রক্ত বের হয়েছে কিনা বা সিএসএফ লিক করতেছে কিনা, এগুলো আমাদেরকে চেক করতে হবে। দেন 13 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে নেক চেক করতে হবে, নেকের মধ্যে কোনো ব্রুইশ মার্ক আছে কিনা বা ফিঙ্গার নেইল আছে কিনা, গলা টিপ দিয়ে ধরছে কেউ কারো, তো সেখানে কিন্তু তার ফিঙ্গারপ্রিন্ট থাকবে বা ফিঙ্গার মার্ক থাকবে। তার কোনো গলায় কোনো লাইগেচার মার্ক আছে কিনা, যদি কেউ গলায় দড়ি দিয়ে মারা যায় তখন কিন্তু গলার মধ্যে লিগেচার মার্ক থাকে, এইগুলো আমাদেরকে অবজার্ভ করতে হবে। তারপরে নেক ভেসেলগুলো ডিস্টেন্ডেড হয়েছে কিনা আমাদেরকে সেই বিষয়গুলো একটু অবজার্ভ করতে হবে। থাইরয়েডের সাইজ, থাইরয়েডের নোডিউলারিটি আছে কিনা, এগুলো আমাদেরকে চেক করতে হবে। দেন আমরা চেক করবো যে লিম্ফ নোডের কী অবস্থা, সার্ভাইকাল লিম্ফ নোড, অ্যাক্সিলারি লিম্ফ নোড, ইঙ্গুইনাল লিম্ফ নোড ঠিক আছে কিনা। তারপরে আমরা থোরাক্সে কী চেক করতে পারি, যে 2 সাইডের বুক সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল, তারপর জেনারেল আউটলাইনটা কেমন সেগুলো দেখতে পারি। তারপরে ফিমেলের ক্ষেত্রে ফিমেল ব্রেস্টের সাইজ কেমন, ফিমেল ব্রেস্টে কোনো ম্যাস আছে কিনা, অর্থাৎ কোনো ব্রেস্ট ক্যান্সার টাইপের কোনো ম্যাস বা কোনো প্রবলেম ছিল কি না সেগুলো আমরা চেক করব। দেন অ্যাবডোমেনের ভিতরে আমি কি চেক করতে পারি, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ডিস্টেনশন অর রিট্রাকশন। তারপরে তার স্ট্রায়া গ্র্যাভিডেরাম আছে কিনা, অর্থাৎ ওই মহিলাটা প্রেগন্যান্ট ছিল কিনা, স্ট্রায়া গ্র্যাভিডেরামের মাধ্যমে কিন্তু আমরা সেটা চেক করতে পারি। দেন পিঠে আমরা চেক করতে পারি বা ব্যাকে আমরা চেক করতে পারি বেড সোর্স বা স্পাইনাল ডিফর্মিটি আছে কিনা। অনেকের কিন্তু স্পাইনাল ডিফর্মিটি থাকে। তারপরে বেড সোর্স মানে হচ্ছে অনেক দিন ধরে ব্যক্তিটা বিছানায় শুয়েছিল, মানে সে মুভমেন্ট করতো না খুব একটা,
অ্যাজ এ রেজাল্ট তার পিঠে ঘা হতে পারে বা লিশন থাকতে পারে, সেগুলো আমরা চেক করতে পারি। 20 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি এক্সটার্নাল জেনিটেলিয়া দেখতে পারি। এক্সটার্নাল জেনিটেলিয়ার মধ্যে জেনারেল ডেভেলপমেন্ট আছে কিনা, কোনো লোকাল ইনফেকশন ছিল কিনা, তারপরে টেস্টিসের পজিশনটা কেমন, সেগুলো আমরা দেখতে পারি। তারপর যেসব ন্যাচারাল অরিফিস আছে, ন্যাচারাল অরিফিস কোনগুলো, মুখ, নাকের ছিদ্র, কান, ভ্যাজাইনা, এগুলো আমরা এক্সামিন করব। 22 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে আমাদের লিম্সগুলো, অর্থাৎ হাতের আঙুল, পায়ের আঙুল, কোনো ফ্র্যাকচার আছে কিনা, কোনো জয়েন্টের প্রবলেম আছে কিনা, এগুলো আমরা চেক করতে পারি। 23 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি এক্সটার্নাল কোনো ওন্ড আছে কিনা, সেগুলো আমরা চেক করব। অর্থাৎ কোনো জখম আছে কিনা, জখম থাকলেও সেটা সাইজ কী, টাইপ কী, এক্সটেন্ড কীরকম, সেগুলো আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে। তারপরে 24 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে ফেসটাকে আমাকে খুব সুন্দর মতো আইডেন্টিফাই করতে হবে যে কোনো ফ্রডি ডিসচার্জ আছে কিনা, অর্থাৎ নাক থেকে বা মুখ থেকে কোনো ফেনা বের হয়েছিল কিনা, বা ফেসে কোনো স্কার মার্ক আছে কিনা, এইসব জিনিসপত্র আমরা বোঝার চেষ্টা করব। এক্সটার্নাল এক্সামিনেশনে যা যা বললাম, এখানে অনেকগুলো এক্সটার্নাল এক্সামিনেশন আছে, কিন্তু তুমি যখন পরীক্ষায় লিখবা তখন তোমার এতগুলো লেখার প্রয়োজন হবে না, তখন তুমি স্পেসিফিক কিছু লিখবা এবং বই পড়বা, বইয়ের মধ্যে যে ডিটেলস জিনিসগুলো আছে একবার পড়বা, এবং পড়ার পরে তুমি সেখান থেকে তোমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে তুমি তখন সেগুলো পরীক্ষায় দেখবা। ওকে, এখন এক্সটার্নাল এক্সামিনেশন আমাদের ডান, বাইরে থেকে আমরা যা যা দেখতে পারতাম আমরা দেখে ফেলছি, রাইট। এখন আমাদেরকে ভেতরে দেখতে হবে, বডির ভেতরে দেখতে হবে। এখন কোন কোন ক্যাভিটিগুলো আমরা দেখব, বডির ভিতরে তো অনেকগুলো ক্যাভিটি থাকে, আমরা কোন কোন ক্যাভিটি দেখব মনে রাখবা। আমরা মোটামুটি 3টা ক্যাভিটি সবসময় দেখি। ফার্স্ট অফ অল থোরাসিক ক্যাভিটি, 2 হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, 3 হচ্ছে ক্র্যানিয়াল ক্যাভিটি। কখনো কখনো যদি দরকার হয় আমরা স্পাইনাল ক্যাভিটি দেখি, ইফ দরকার হয়, ইফ নেসেসারি। ওকে, দেখো এখন এখন একটা জিনিস একটু আমাদেরকে বুঝতে হবে যে কোন ক্যাভিটি আমরা আগে ওপেন করি, এটা একটু মাঝে মধ্যে জিজ্ঞেস করে স্যারেরা, এবং জিজ্ঞেস করে যে কোন ক্যাভিটি আমরা আগে ওপেন করি এবং কেন আগে ওপেন করি। দেখো, কাউকে যদি থ্রটলিং করে মারা হয়, অর্থাৎ গলা টিপে যদি কাউকে হত্যা করা হয়, অথবা হেড ইনজুরির কারণে যদি কেউ মারা যায়, অথবা হ্যাঙ্গিং মানে গলায় দড়ি দিয়ে যদি কেউ মারা যায়, কিংবা স্ট্র্যাঙ্গুলেশন অর্থাৎ দড়ি দিয়ে গলা পেঁচায় ধরে যদি কাউকে মারা হয়, এইসব ক্ষেত্রে আমরা সবার আগে ক্র্যানিয়াল ক্যাভিটি অর্থাৎ মাথাটা আগে ওপেন করব, মাথার ক্যাভিটিটা আগে ওপেন করব। এখন প্রশ্ন হচ্ছে কেন? দেখো, কেউ যদি থ্রটলিংয়ের কারণে মারা যায়, হেড ইনজুরির কারণে মারা যায়, হ্যাঙ্গিংয়ের কারণে মারা যায়, বা স্ট্র্যাঙ্গুলেশনের কারণে মারা যায়, এই প্রত্যেকটা বিষয় কিন্তু গলা থেকে মাথার মধ্যে আছে, রাইট। এখন দেখো, গলার মধ্যে থ্রটলিংয়ের কারণে, হ্যাঙ্গিংয়ের কারণে, স্ট্র্যাঙ্গুলেশনের কারণে কিন্তু গলায় বিভিন্ন দাগ পড়ে, এবং এই দাগের কারণে ভিতরে ইন্টারনালিও কিছু চেঞ্জেস আসে। সেই চেঞ্জেসগুলো যদি আমি ভালো মতো দেখতে চাই, তাহলে আমার মাথা থেকে এবং গলা থেকে ব্লাড বের করে ফেলতে হবে না। ব্লাড থাকলে কিন্তু আমি ভিতরের কী অবস্থা দেখতে পারবো না ভালো মতো। তাই আমি ক্রেনিয়াল ক্যাভিটিটা আগে ওপেন করব। কেন? ড্রেনেজ অফ ব্লাড ফ্রম হেড টু সি গুড ভিউ ইন দ্য নেক। সবার ফার্স্টে আমি আমাদের মাথাটা ওপেন করব, অর্থাৎ মাথা থেকে হেড ক্যাপটা আলাদা করব, স্কালটা খুলব। স্কালটা খোলার কারণে ব্রেন থেকে রক্ত বের হয়ে যাবে, ওখান থেকে রক্ত ড্রেন হবে, গলার মধ্যে যে রক্তগুলো ছিল সেগুলো ব্রেন থেকে বের হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট নেকে আমরা অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবো। ব্লাড না থাকার কারণে নেক স্ট্রাকচারগুলো আমরা খুব ভালো মতো দেখতে পারবো। আর দেখো, এই কেসগুলো ছাড়া অল আদার কেসে আমরা থোরাসিক ক্যাভিটি দিয়ে শুরু করি, অর্থাৎ থোরাক্স এবং অ্যাবডোমেন মানে মাথাটা আমরা পরে খুলি, এবং পেট এবং তোমার বুক আগে ওপেন করি অন্যান্য কেসে। বাট এই যে কেসগুলো যেগুলো গলা থেকে মাথার ভিতরে সম্পাদিত হয়েছে মানুষটা মারা যাওয়ার কারণে, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা আগে মাথাটা ওপেন করি, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এখন দেখো, ভেতরে যদি দেখতে চাই তাহলে আমার ইনসিশন দিতে হবে, রাইট। আমাদেরকে কাটতে হবে। এখন আমরা কাটাকাটি শুরু করব। কাটাকাটি শুরু করার আগে সবার ফার্স্টে আমরা দেখি অ্যাবডোমেন বা থোরাসিক ক্যাভিটি আমরা কিভাবে ওপেন করব।
থোরাসিক ক্যাভিটি বা অ্যাবডোমিনাল ক্যাভিটি ওপেন করার জন্য আমরা 3 ধরনের ইনসিশন দিতে পারি। এক হচ্ছে আই ইনসিশন, এক হচ্ছে ওয়াই ইনসিশন, আর আরেক হচ্ছে মডিফাইড ওয়াই ইনসিশন। দেখো আমি যে আঁকলাম এইগুলো থেকেই আমরা বুঝতে পারতেছি আই ইনসিশনটা কোথা থেকে কোথায় শুরু হবে। দেখো আমরা একটা হচ্ছে আই ইনসিশন দিতে যাচ্ছি। আই ইনসিশন দেওয়ার জন্য আমরা আমাদের যে থুতনি আছে না, চিন, এই চিন থেকে আমি একটা স্ক্যালপেল নিয়ে কাটা শুরু করব। অপারেশন থিয়েটারে যেভাবে অপারেশন করার জন্য যেভাবে পেট কাটে, ওরকম আমি একটা স্ক্যালপেল নিব বা একটা অটোপসি নাইফ নিব চিন থেকে, অর্থাৎ থুতনি থেকে, একটা মানুষের থুতনি থেকে। ধরো একটা মানুষ হচ্ছে এই মানুষটা যেখানে থুতনি আছে, এই থুতনি থেকে একদম নিচ বরাবর কাটা শুরু করব এবং যেখানে তার নাভিটা আছে, অর্থাৎ যেখানে তার হচ্ছে আম্বিলিকাসটা আছে, এই আম্বিলিকাসে আমরা হয় ডান দিক দিয়ে যাব অথবা আমরা বাম দিক দিয়ে যাব, যে কোনো একদিক থেকে এরকম একটা মোড় নিয়ে একদম নিচ পর্যন্ত, একদম পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত আমরা এরকম কাটবো, দেন আমরা ওপেন করব। এটা হচ্ছে আই ইনসিশন। অর্থাৎ আই ইনসিশনটা হচ্ছে কোথা থেকে শুরু করব, আমরা চিন থেকে শুরু করব, চিন থেকে ধরে একদম নিচ পর্যন্ত যেতে থাকবো এবং যখন আমরা মাঝে আম্বিলিকাস পাবো, হয় আমি আম্বিলিকাসের ডান দিকে যাব অথবা আমি আম্বিলিকাসের বাম দিক থেকে একদম পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত একটা লম্বা টান দিয়ে ক্যাভিটিটাকে ওপেন করবো। এখানে কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং হচ্ছে তোমার থোরাসিক ক্যাভিটি দুটি একসাথে ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে ওয়াই শেপড ইনসিশন। ওয়াই শেপড ইনসিশনটা আমি কীভাবে দিব, দেখো ওয়াই শেপড ইনসিশনটা বোঝার জন্য আমি আগে একটু একটা ছবি আঁকি। দেখো ওয়াই শেপড ইনসিশনটা আমরা যেভাবে দিব, ফার্স্ট অফ অল আমরা যেটা করব যে এখানে যে ক্ল্যাভিকল আছে, রাইট, ক্ল্যাভিকল এবং স্ক্যাপুলা, এই স্ক্যাপুলার যে অ্যাক্রোমিয়াল প্রসেসটা আছে, এই অ্যাক্রোমিয়াল প্রসেস থেকে আমরা ব্রেস্ট পর্যন্ত এরকম নিচে নামবো দুই সাইড থেকে। ব্রেস্ট পর্যন্ত নিচে নামার পরে আমরা হচ্ছে দুই সাইড থেকে আমরা হচ্ছে নিচে নামার পরে আমার যে জিফয়েড প্রসেসটা আছে, তোমার হচ্ছে স্টারনামের যে জিফয়েড প্রসেসটা আছে, এই জিফয়েড প্রসেসটা পর্যন্ত আমরা এরকম নিপল থেকে নিচে নামবো। দেন জিফয়েড প্রসেস থেকে আমরা আস্তে আস্তে নিচে নামবো, যেখানে আম্বিলিকাস পাবো সেখানে ডানে অথবা বাম থেকে যাব, যে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত নিয়ে যাব। ওকে, এই হচ্ছে তোমার ওয়াই শেপড ইনসিশন। ওয়াই শেপড ইনসিশন আমরা কী করলাম, ওয়াই শেপড ইনসিশনে আমরা উভয় সাইডের অ্যাক্রোমিয়াল প্রসেস ধরে ব্রেস্ট বরাবর নিচে নামবো এবং দুই সাইড থেকে পিউবিক জিফয়েড প্রসেসে আসবো, অর্থাৎ এই যে স্টারনাম, এই স্টারনামের জিফয়েড প্রসেসে আসবো। এই জিফয়েড প্রসেস থেকে আমরা সোজা নিচে নেমে যাব। নিচে নামার সময় আম্বিলিকাস পাবো, আম্বিলিকাসের ডানে অথবা বাম থেকে আমি একটা সেমি সার্কুলার একটা হচ্ছে ইনসিশন নিব, দেন একদম নিচ পর্যন্ত পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত আগের মতো একটা হচ্ছে তোমার ইনসিশন দিব। এই হচ্ছে ওয়াই ইনসিশন। দেন এইটা হচ্ছে মডিফাইড ওয়াই ইনসিশন। দেখো মডিফাইড ওয়াই ইনসিশনে আমরা পেছন থেকে আসি, অর্থাৎ কানের পেছন থেকে, দুই কানের পেছন থেকে আমরা গলার সামনে আসি, অর্থাৎ দুই কানের পেছন থেকে আমরা ইনসিশন দিতে দিতে এরকম গলার সামনে পর্যন্ত আসি। দেন এই যে গলার সামনে আসলাম, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে সুপ্রাস্টার্নাল নচ, অর্থাৎ স্টারনামের মাথায় সুপ্রাস্টার্নাল নচ। এই সুপ্রাস্টার্নাল নচ থেকে একদম সোজা গিয়ে তোমার হচ্ছে আম্বিলিকাসের একটা সাইড থেকে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত দেই। এটা হচ্ছে আমার মডিফাইড ওয়াই ইনসিশন। এই তিনটা ইনসিশনের কমন প্রপার্টিস কি, তিনটা ইনসিশনই আমার অ্যাবডোমিনাল এবং থোরাসিক ক্যাভিটিকে একসাথে ওপেন করে। তো এবার আমাদের জানতে হবে যে এই তিনটা ইনসিশনের মধ্যে আমরা নর্মালি সচরাচর কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করি। আমরা নর্মালি সচরাচর আই ইনসিশনটা ব্যবহার করি। কেন সবচেয়ে বেশি এটা ব্যবহার করি, কারণ এটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট, অর্থাৎ সবচেয়ে দ্রুত সময়ে আমরা এই ইনসিশনটা দিতে পারি। অন্যদিকে ওয়াই ইনসিশনটা আমরা ব্যবহার করি না বললেই চলে এবং এটা হচ্ছে স্লোয়েস্ট, অর্থাৎ এই ইনসিশনটা দিতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। দেন মডিফাইড ওয়াই ইনসিশন আমরা কিছু স্পেসিফিক ক্ষেত্রে ব্যবহার করি, যেসব ক্ষেত্রে আমাদের নেকের স্ট্রাকচারগুলো দেখার প্রয়োজন হয়, যেমন হ্যাঙ্গিং কেস,
গলায় দড়ি দিয়ে মৃত্যু হলো, কেউ গলা টিপে মেরে ফেললো, এই টাইপের ডেথগুলোতে কিন্তু আমার নেকের স্ট্রাকচারগুলো দেখার প্রয়োজন হয়। দ্যাটস ওয়াই আমি তখন মডিফাইড ওয়াই ইনসিশনটা ব্যবহার করি। এটা করতে কিন্তু ওয়াই ইনসিশন থেকে কম সময় লাগে, অর্থাৎ দিস ইজ ফাস্টার দেন ওয়াই ইনসিশন, অর্থাৎ ওয়াই ইনসিশন থেকে মডিফাইড ওয়াই ইনসিশনে কম সময় লাগতেছে। আচ্ছা, এখন তো আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি বা থোরাসিক ক্যাভিটি ওপেন করা হলো, এখন আমি ওপেন করব ক্রেনিয়াল ক্যাভিটি। নাও ক্রেনিয়াল ক্যাভিটি ওপেন করার আগে আরেকটু জিনিস তোমাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে রেডডির মধ্যে কিন্তু ছবি দেওয়া আছে। দেখো, চিন থেকে একেবারে পিউবিক সিমফাইসিস পর্যন্ত এটা হচ্ছে আই ইনসিশন। ওয়াই ইনসিশনের বেলায় আমরা জানি যে অ্যাক্রোমিয়াল প্রসেস থেকে নিচের দিকে নামবো, ব্রেস্টের এখানে এসে আমরা জিফয়েড প্রসেসের দিকে চলে আসবো, দেন জিফয়েড প্রসেস থেকে একদম পিউবিক সিমফাইসিস পর্যন্ত একটা হচ্ছে ইনসিশন দিব, যেখানে আমরা আম্বিলিকাসের ডানে অথবা বামে যে দিক থেকে দিই। আর মডিফাইড ওয়াই ইনসিশনটা হচ্ছে কানের পেছন থেকে আসবে, কানের পেছন থেকে সামনের দিকে এসে এই যে জায়গাটা অর্থাৎ সুপ্রাস্টার্নাল নচে এসে একটা রাউন্ড অবস্থা সৃষ্টি করবে, যেটা আবার অন্য সাইডে চলে যাবে, রাইট। দেন এই সুপ্রাস্টার্নাল নচ থেকে পিউবিক সিমফাইসিস পর্যন্ত একটা ইনসিশন দিব, এবং আম্বিলিকাসে ডানে অথবা বামে যেখান থেকে দেয় কোনো সমস্যা নেই। তো এই যে ইনসিশনগুলো অ্যাবডোমিনাল ক্যাভিটি বলো বা থোরাসিক ক্যাভিটি বলো, এগুলো ওপেন করার জন্য আমরা যে ইনসিশনগুলো দিই, 3টা ইনসিশন, আই, ওয়াই অ্যান্ড মডিফাইড ওয়াই। এই জন্য আমরা কোন যন্ত্রপাতি ব্যবহার করি? আমরা যন্ত্রপাতি হিসেবে ব্যবহার করি স্ক্যালপেল। ওই যে অপারেশন থিয়েটারে আমরা দেখি না একটা চাকুর মতো একটা জিনিস, স্ক্যালপেল, আমরা স্ক্যালপেল ব্যবহার করি। অথবা আমরা অটোপসি নাইফ ব্যবহার করতে পারি। অটোপসি নাইফও দেখতে কিছুটা স্ক্যালপেলের মতোই, কিন্তু একটু বড় হয়ে থাকে শেপে, ঠিক আছে। এই হলো মোটামুটি অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং থোরাসিক ক্যাভিটি রিলেটেড কথাবার্তা। অন্যদিকে আমরা যদি এখন ক্রেনিয়াল ক্যাভিটি অর্থাৎ মাথাটা আমি ওপেন করতে চাচ্ছি, দেখো মাথা ওপেনের কিন্তু 3টা ধাপ আছে। সবার ফার্স্টে আমাদেরকে স্ক্যাল্প বা মাথার যে মোটা চামড়া অংশটা, চুলের সাথে যে চামড়াটা লেগে থাকে, সেটা ওপেন করতে হয়। এই স্ক্যাল্প ওপেন করার জন্য আমরা মোটামুটি করোনাল প্লেন বরাবর একটা ইনসিশন দিই। করোনাল প্লেন বরাবর একটা ইনসিশন দিই। অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে, দেখো আমি যদি ছবিতে দেখাতে চাই, করোনাল প্লেন বরাবর একটা ইনসিশন দিব, এই সাইডের ভার্টেক্স অর্থাৎ কানের পিছন থেকে এই সাইডের কানের পেছন থেকে একদম অপর সাইডের কানের পিছন পর্যন্ত আমি একটা ইনসিশন দিব। কি দিয়ে দিব? অবশ্যই স্ক্যালপেল দিয়ে দিব। দেন আমি টেনে এই সাইডের চামড়াটাকে এদিকে টানবো, এই সাইডের চামড়াটাকে এদিকে টানবো। অর্থাৎ দেখো আমি কিন্তু এবার ক্রেনিয়াল ক্যাপ বা স্কাল ক্যাপ যেটা, বা আমাদের মাথার খুলি যেটা, সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। এখন আমাকে মাথার খুলিটা ওপেন করতে হবে। তার মানে 2 নম্বর পয়েন্টে আমাদেরকে যেটা ওপেন করতে হবে সেটা হচ্ছে স্কাল ক্যাপ। স্কাল ক্যাপ ওপেন করার জন্য আমরা 2 ধরনের ইনসিশন দিতে পারি। আমরা হয় একটা রাউন্ড ইনসিশন দিব, অথবা আমি ভি শেপড একটা ইনসিশন দিব। দেখো এই ছবিতে কিন্তু আমি ভি শেপড ইনসিশনটার কথা দেখিয়েছি, এখানে আমরা এরকম রাউন্ড ইনসিশনও দিতে পারি। তো দেখো এখন স্কাল বা বোনস এইটা ভাঙার জন্য বা এটা খোলার জন্য আমাদের কিন্তু স্পেশাল কিছু যন্ত্রপাতির প্রয়োজন হবে, রাইট। তো এটা নর্মালি বিদেশে বলো বা অ্যাকচুয়ালি আমাদের গাইডলাইন অনুযায়ী এটা ওপেন করার জন্য ইলেকট্রিক অটোপসি স বা অসিলেটিং স বা স্কাল স। আচ্ছা আমি একটু লিখে দিই, এটা করার জন্য আমাদের যে যন্ত্রটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ইলেকট্রিক অটোপসি স অথবা অসিলেটিং স অথবা এটাকে স্কাল স বলে। মানে এটা একটা ইলেকট্রিক্যাল যন্ত্র। ওই যে আমরা অনেক সময় দেখি না যে রড কাটে, বাসাবাড়ি তৈরির সময় যে রডকে কাটা হয়, একটা এরকম একটা যন্ত্র থাকে, একটা গোল জিনিস চাকতি, এবং এটার সাথে একটা মেশিন বসানো থাকে এবং চাকতিটা জোরে জোরে ঘুরতে থাকে। তো ওইটা দিয়ে কিন্তু রড কাটা হয়। কিন্তু ওই স আর এই ইলেকট্রিক অটোপসি স এর মধ্যে তাহলে ডিফারেন্সটা কি? দেখো, যে সটা দিয়ে হচ্ছে রড টড কাটা হয়, সেই সয়ে জিনিসটা এরকম চক্রাকারে ঘুরতে থাকে, একদম নর্মাল যেরকম একটা জিনিস ঘোরে ওরকম ঘুরতে থাকে। কিন্তু অসিলেটিং স যেটা, সেটা ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট হয়। অর্থাৎ সে এরকম এভাবে একবার ঘোরে, এভাবে একবার ঘোরে, এদিকে বরাবর একবার ঘোরে, এদিক বরাবর একবার ঘোরে, অর্থাৎ একবার এদিকে ঘোরে একবার এদিকে ঘোরে। দ্যাটস ওয়াই এটা কিন্তু আলটিমেটলি পুরোপুরি এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে না, ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট হচ্ছে। এই ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট হওয়ার কারণে কি হতেছে যে কাটতেছে, স্কালটা খুব সুন্দর মতো কাটতেছে, কিন্তু নর্মালি কোনো সফট স্ট্রাকচার যেমন স্কিনের উপরে যদি তুমি ওই সটা দিয়ে আঘাত করো তাহলে দেখবা যে তোমার স্কিন কাটতেছে না। কিন্তু রড কাটার যে সটা, সেটা যদি তুমি তোমার হাতের সাথে ধরো দেখবা যে চামড়া টামড়া সব ছিলে যাবে।
অন্যদিকে এটাতে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না, তো আমরা এই সটা ইউজ করি। কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশের যতগুলো মর্চুয়ারি আছে ম্যাক্সিমাম 99% মর্চুয়ারিতে আসলে ইলেকট্রিক স নাই, ইলেকট্রিক স ব্যবহার করে না। তাহলে যদি আমি জিজ্ঞেস করি যে বাংলাদেশে তাহলে আমরা কি ব্যবহার করি, বাংলাদেশে আসলে খুবই নৃশংস প্রক্রিয়াতে এই জিনিসটা আর কি করা হয়। এই জিনিসটা ব্রেক করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে হাতুড়ি। হাতুড়ি আর একটা জিনিস, এটাকে অনেকে বাটুল বলে, এরকম মাথাটা থাকে এরকম, দেন এইটার উপরে হাতুড়ি দিয়ে হচ্ছে আঘাত করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইটা তো তুমি বললে এভাবে হবে না, তোমাকে অ্যাকচুয়ালি ইংরেজি নামটা বলতে হবে। হাতুড়ির ইংরেজি নাম আমরা সবাই জানি, সেটা হচ্ছে হ্যামার। আর এই যে জিনিসটা, এটার ইংরেজিতে একটা সুন্দর নাম আছে চিজেল। আমরা বলবো যে বাংলাদেশে হ্যামার অ্যান্ড চিজেল ব্যবহার করে এই স্ক্যাল্প ক্যাপটা রিমুভ করা হয়। আচ্ছা, এখন গেল স্ক্যাল্প ক্যাপ। আমি ফার্স্টে স্ক্যাল্প রিমুভ করলাম, দেন স্ক্যাল্প ক্যাপ বা বনি স্ট্রাকচারটা রিমুভ করলাম। এরপরে আমি কি পাবো, এই যে দেখো, এরপরে এই যে সাদা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই সাদা জায়গাটা হচ্ছে তোমার এই যে বনি স্ট্রাকচার। দেন এটাকে ফাটায় ফেলছি, দেন একটা পাতলা থিন লেয়ার পাবো ব্রেনের আবরণ, যেটাকে আমি বলি মেনিনজেস, রাইট? তাহলে এখন আমাকে কি কাটতে হবে, এখন আমাকে 3 নাম্বার পয়েন্টে যেটা কাটতে হবে সেটা হচ্ছে মেনিনজেস। এখন মেনিনজেসকে তুমি কিভাবে কাটবা, মেনিনজেসকে তুমি অবশ্যই স্ক্যালপেল, আবার গেলাম স্ক্যালপেলে ফিরে গেলাম, স্ক্যালপেল দিয়ে আমরা কাটবো। স্ক্যালপেল দিয়ে কাটার সময় আমরা আসলে ক্রুশিয়েট একটা ইনসিশন দিই। যদি বলে যে তোমার মেনিনজেস কাটার সময় তুমি কেমন ইনসিশন দাও, তাহলে তুমি বলবা ক্রস বা ক্রুশিয়েট একটা ইনসিশন আমরা দিই। এইটুকু বলতে পারলেই হবে, এখান থেকে আর কিছু পড়া লাগবে না, মোটামুটি সবই আমি বলে দিয়েছি যে কিভাবে তুমি হচ্ছে বডি ক্যাভিটিগুলো ওপেন করবে। মেইনলি 3টা ক্যাভিটি ওপেন করতে হয়, অ্যাবডোমিনাল ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি অ্যান্ড ক্রেনিয়াল ক্যাভিটি। এই 3টা ক্যাভিটি ওপেন করার জন্য কোন কোন ইনসিশন আছে এবং কোন কোন যন্ত্রপাতি আমরা ব্যবহার করি সেগুলো আমরা বলে ফেললাম। দেন আমরা, যেহেতু আমাদের বডি ক্যাভিটি ওপেন করা শেষ, এখন আমি ইন্টারনাল এক্সামিনেশন শুরু করব। তাহলে আমি এখন যেটা শুরু করতেছি সেটা হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশন। ইন্টারনাল এক্সামিনেশনে আমরা এখন কি দেখব, ইন্টারনাল এক্সামিনেশনে আমাদের যেটা দেখতে হবে, সবার ফার্স্টে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করবো। ইন্টারনাল এক্সামিনেশনে অসংখ্য জিনিস দেখা যায় এক্সটার্নাল এক্সামিনেশনের মতো, কিন্তু আমরা মোটামুটি অল্প কয়েকটা জিনিস এখানে জানার চেষ্টা করব। সবার ফার্স্টে আমাদেরকে বডি ক্যাভিটিগুলো দেখতে হবে যে ওই সব জায়গায় কোনো ফ্লুইড কালেকশন হয়েছে কিনা, কোনো ফ্লুইড কালেকশন হয়েছে কিনা, অথবা কোনো ফরেন বডিজ আছে কিনা, অথবা কোনো অ্যাবনর্মাল ডিসচার্জ আছে কিনা। এই 3টা জিনিস আমি খেয়াল করব। আমি যে ক্যাভিটিগুলো ওপেন করব সেখানে কোনো ফ্লুইড কালেকশন হয়েছে কিনা, সেখানে কোনো ফরেন বডিজ আছে কিনা, অথবা কোনো অ্যাবনর্মাল ডিসচার্জ আছে কিনা। দেন 2 নম্বরে আমি দেখব যে সেখানকার মাসেলস এবং বোনসগুলা ইনজুর্ড কিনা, কোনো ডিজিজ আছে কিনা, অথবা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা। অর্থাৎ ওপেন করার পরে আমি দেখব সেখানকার বোনস এবং মাসেলগুলা ইনজুর্ড কিনা, ডিজিজ আছে কিনা, আর স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। দেন আমরা দেখব সলিড অর্গানগুলা। সলিড অর্গান কী কী আছে, হার্ট, তারপরে লিভার, স্প্লিন, তারপরে হচ্ছে লাংস, এগুলো আমরা দেখার চেষ্টা করব যে এইগুলোর কি অবস্থা। ওকে, আচ্ছা, স্টমাকও আমরা দেখব, ইন্টেস্টাইনও আমরা দেখব। তো এই যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলোর সাইজ কেমন, শেপ কেমন, ওয়েট কেমন, কোনো ম্যালফরমেশন আছে কিনা, অথবা কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জেস অর্থাৎ ম্যালিগনেন্সি টাইপের কোনো লিশন বা ম্যাস আছে কিনা, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। দেন আমি হলো অর্গানগুলো বা ভিসেরাগুলো দেখার চেষ্টা করব, যেগুলোর ভিতরে ফাঁকা জায়গা আছে, যেমন ইন্টেস্টাইন, স্টমাক, ইন্টেস্টাইন, স্টমাক আর হচ্ছে লাংস। এই জিনিসগুলোর ভিতরে আমি দেখব যে এর ভিতরে কি কি কন্টেন্ট আছে, মানে এর ভিতরে আমরা যা যা পাবো সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য রাখবো। তারপরে আমি দেখবো যে কোনো পারফোরেশন আছে কিনা, অথবা কোনো ডিজিজ আছে কিনা বা ইনজুরি আছে কিনা, এই জিনিসগুলো আমার দেখার চেষ্টা করতে হবে। যেমন স্টমাকের ভিতরে কোনো হচ্ছে খাবার দাবারের অপাচ্য অংশ রয়ে গেছে কিনা, বা লাংসের মধ্যে পানি জমছে কিনা, এইসব জিনিসপত্র আমি চেক করবো। যে হলো যে অর্গানগুলো আছে বা হলো যে ভিসকাসগুলো আছে সেগুলোর ভিতরে কোনো কালেকশন আছে কিনা, অথবা সেগুলো পারফোরেশন আছে কিনা, যেমন ইন্টেস্টাইনাল পারফোরেশন থাকতে পারে কোনো ডেড বডিতে, এগুলো আমরা দেখার চেষ্টা করব। দেন আমরা দেখব যে কোনো অ্যাবনর্মাল কানেকশন আছে কিনা। আমরা জানি না, আমরা জানি যে হচ্ছে ইন্টেস্টাইনের সাথে অনেক সময় হচ্ছে তোমার আম্বিলিকাসের ওখানে একটা কানেকশন থাকে, ফিস্টুলা থাকে, কোনো ফিস্টুলা আছে কিনা, অথবা কোনো আর্টারি আর ভেনাসের মধ্যে কোনো ফিস্টুলা আছে কিনা, কোনো আর্টারি ভেনাস ফিস্টুলা বলো, বা ট্রাকিও ইসোফিজিয়াল কোনো ফিস্টুলা আছে কিনা। অর্থাৎ ট্রাকিয়ার সাথে ইসোফিগাসের কোনো মানে সংযোগ থাকার কথা না, কিন্তু যদি সংযোগ চলে আসে সেগুলোকে আমরা বলি ফিস্টুলা। তাই ফিস্টুলা আছে কিনা এগুলো আমরা দেখার চেষ্টা করবো। মোটামুটি এই পর্যন্ত আমাদের ইন্টারনাল এক্সামিনেশনে বলতে পারলে হচ্ছে। এইটার মাধ্যমে আমরা যেহেতু এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এক্সামিনেশন শেষ করলাম, তো এখানে আমাদের অটোপসি প্রপার শেষ।
এটাই হচ্ছে অটোপসি প্রপার। দেখো এই পর্যন্ত আমরা ম্যাক্সিমাম অটোপসিতে আমরা এই কাজগুলো করি। এখন কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে না বডিটার কোনোভাবে পয়জনিং হয়েছে কিনা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে পয়জনিং হয়েছে কিনা। পয়জনিং হয়েছে এরকম ধারণা যদি আমি করি যে সে বিষ খেয়ে মারা গেছে বা তাকে বিষ খাওয়ানো হয়েছে, তখন আমরা করি কি কিছু ভিসেরা কালেক্ট করি। সেই ভিসেরাগুলোকে আমরা কেমিক্যাল এক্সামিনেশনের জন্য কেমিক্যাল এক্সামিনেশন সেন্টারগুলোতে পাঠাই। ওকে, এখন দেখো সবার ফার্স্টে আমাদের জানতে হবে তাহলে আমরা কি করব, প্রিজার্ভেশন অফ ভিসেরা, প্রিজার্ভেশন অফ ভিসেরা ফর কেমিক্যাল এক্সামিনেশন। ওকে, একটা মানুষ যদি পয়জনিংয়ের কারণে মারা গেছে এমন আমরা সাসপেক্ট করি, বা পুলিশ যদি বলে তোমাকে না লোকটা পয়জনিংয়ের কারণে মারা যেতে পারে, তখন আমরা কিছু কিছু হচ্ছে ভিসেরা, কিছু কিছু ডেড বডির ক্ষেত্রে আমরা তখন ভিসেরা কালেক্ট করি। ওকে, তাহলে এখন অন্যান্য কারণগুলো আমরা একটু জানার চেষ্টা করি যে পয়জনিং ছাড়াও আমরা আর কি কি দেখি। ওকে, মনে করো পয়জনিং হয়েছে, তার ক্ষেত্রে আমরা ভিসেরা কালেক্ট করি। অথবা এমন যদি হয় যে আমরা জানতে পারি যে ওই লোকটা ইনটক্সিকেটেড ছিল কোনো ড্রাগসের দ্বারা, অর্থাৎ সে একটা ড্রাগ অ্যাবিউজার ছিল, তখন আমরা কিন্তু ভিসেরা কালেক্ট করব। দেন যদি এমন হয় যে আমরা অটোপসি করলাম কিন্তু কোনো কজ অফ ডেথ খুঁজে পেলাম না, তখন আমরা হচ্ছে তোমার এই ভিসেরাগুলো প্রিজার্ভ করি। অন্যদিকে যদি আমরা দেখি যে ডেড বডি থেকে কোনো আনইউজুয়াল স্মেল আছে, অথবা তার বডির কালারটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমার কাছে, বা কোনো আনআইডেন্টিফিয়েবল মেটেরিয়াল পাওয়া যাচ্ছে স্টমাকের মধ্যে, তখন আমরা কি করি, তখন আমরা হচ্ছে ভিসেরা কালেক্ট করি এবং কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠাই। এছাড়া যদি অ্যানাফাইলেকটিক ডেথ হয়, অর্থাৎ হচ্ছে তোমার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা এমন জনিত কারণে বা কোনো হচ্ছে তোমার অ্যালার্জিক কারণে, হাইপার সেন্সিটিভিটির কারণে মৃত্যু হয়, তখন কিন্তু আমরা ভিসেরাগুলো পাঠাই। আর কিসের কারণে, বার্নে যদি কেউ মারা যায় তাহলে পাঠাই। যদি কারো অ্যাডভান্স ডিকম্পোজিশন হয়, অর্থাৎ ডেড বডিটা হচ্ছে মরে যাওয়ার পরে অনেক সময় পার হয়ে গেছে, অ্যাজ এ রেজাল্ট পচতে শুরু করছে, তখন আমরা কিন্তু ভিসেরা পাঠাবো। আর হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথে আমরা পাঠাই। ওকে, এই হচ্ছে মোটামুটি কারণ। এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার ভিসেরাগুলা কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোন কোন ভিসেরা কালেক্ট করব। দেখো রেড ডি অনুযায়ী আমাদেরকে বেশ কিছু জিনিস কালেক্ট করতে হয়। সবার ফার্স্টে হচ্ছে স্টমাক কালেক্ট করতে হয়। শুধু কি স্টমাক না, স্টমাক উইথ ইটস কন্টেন্ট, অর্থাৎ স্টমাকের মধ্যে যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো সহ আমাদেরকে কালেক্ট করতে হয়। আর যদি স্টমাকটা এমটি অবস্থায় থাকে তাহলে স্টমাকের ওয়াল যেটা, সেটাও আমাদেরকে কালেক্ট করতে হয়। অন্যদিকে 2 নম্বরে হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এখন পুরা স্মল ইন্টেস্টাইন কি তুমি নিতে পারবা না। স্মল ইন্টেস্টাইন উইথ ইটস কন্টেন্ট, কিন্তু কথা হচ্ছে অনলি আপার পার্ট। কতটুকু, অ্যাবাউট 30 সেন্টিমিটার, মোটামুটি 30 সেন্টিমিটারের মতো আমরা কালেক্ট করি। তারপরে কি লিভারে আমরা কতটুকু নিই, 200 থেকে 300 গ্রামের মতো লিভার থেকে কেটে নেই। তারপরে কিডনি আমরা নিব, কিন্তু কিডনির একটা মজার বিষয় আছে। দেখো কিডনির ক্ষেত্রে আমরা যেটা করি, এই মনে করো একটা কিডনি, এই মনে করো একটা কিডনি, আমরা 2টা কিডনিই নিব। কিন্তু কিভাবে নিব, কিডনিটাকে লঙ্গিচুডিনাল ইনসিশন দেওয়ার মাধ্যমে ইচ হাফ অফ কিডনি নিব। অর্থাৎ এই কিডনি থেকে আমরা অর্ধেক নিব, এই কিডনি থেকে আমরা অর্ধেক নিব। কীভাবে, লঙ্গিচুডিনাল, অর্থাৎ একদম লম্বালম্বিভাবে এরকম কাটবো, কিডনিটাকে এরকম লম্বালম্বিভাবে কাটবো, যাতে একটা অর্ধেক কিডনি একটা সম্পূর্ণ কিডনিকে রিপ্রেজেন্ট করে। যদি তুমি কিডনিকে একদম লম্বালম্বিভাবে কাটো তাহলে কিন্তু দেখা যায় যে কিডনিটা হচ্ছে তুমি এইভাবে কাটতে হবে, মানে এই জিনিসটা যেন 2 সাইডেই থাকে, এই প্লেনেই কাটতে হবে, কিন্তু সোজাসুজি হবে, অর্থাৎ এই দিকটা ফ্রন্টে থাকবে, রাইট? তাহলে কি হবে যে একটা অর্ধেক কিডনি মনে হবে যে একটা হোল কিডনিকে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাটস ওয়াই আমরা কিডনি নিব, হাফ অফ ইচ কিডনি। যদি একটা কিডনি আমি ডিসফাংশনাল পাই তাহলে আমি একটা কিডনি অ্যাড করতে পারি। দেন আর কি নিব, 30 ml ব্লাড নিব। যদি আমি 30 ml ব্লাড কোনো কারণে নিতে না পারি, অন্তত 10 ml আমাকে নিতে হবে। আর ইউরিন আমি কালেক্ট করব ব্ল্যাডার থেকে 30 ml।
এখন দেখো এই জিনিসটা রেড্ডির মধ্যে বলা আছে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা কি নেই, বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা অনেক সময় এত কিছু নেই না, তবে অনেক সময় শুনতেও চায় না স্যাররা। তোমাকে 3টা জিনিস 100% বলতে হবে, উইচ ইজ স্টমাক উইথ ইটস ফুল কন্টেন্ট, যা ছিল সব নিব। ওকে, তবে লিভারের ক্ষেত্রে তারা একটা জিনিস শুনতে চায় যে লিভার, পোর্শন অফ লিভার, নর্মালি তো আমি লিভার নিবই 200 থেকে 300 গ্রাম, এটা তো পোর্শন, কিন্তু পোর্শন অফ লিভার নট লেস দেন হাফ কেজি। অর্থাৎ আমরা রেড্ডিতে যদিও বলা আছে 200 থেকে 300 গ্রাম, কিন্তু বাংলাদেশে হাফ কেজির মতো নেয়। আর যদি দেখে যে লিভারটার সাইজ ছোট, অর্থাৎ হাফ কেজির কম, তাহলে হোল লিভার নিব। মনে করো একটা বাচ্চার ক্ষেত্রে তার তো আর লিভারের এত ওয়েট হয় না, রাইট, তখন তার ক্ষেত্রে আমরা ফুল লিভারটাই নিই। আর হচ্ছে লঙ্গিচুডিনাল হাফ অফ ইচ কিডনি, এই 3টা জিনিস তোমাকে বলতেই হবে। স্মল ইন্টেস্টাইন, ব্লাড এবং ইউরিন যদি তুমি নাও বলো সমস্যা নাই, কিন্তু অন্য 3টা জিনিস কিন্তু তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা, একটা জিনিস একটু মনে করাতে চাই, একটা জিনিস একটু বেসিক, এটা একটু জানতে পারলে খুব ভালো হয়। দেখো এইখানে তোমার কোনটা জানতে হবে। কিডনির ব্যাপারটা তো অলরেডি আমি তোমাকে বলে দিয়েছি যে কেন আমরা অর্ধেক নেই, 2টা কিডনি অর্ধেক নেই। এর কারণ হচ্ছে যে অর্ধেক কিডনি একটা কিডনিকে রিপ্রেজেন্ট করে। আর কেন আমি অর্ধেক কিডনি আবার রেখে দিই বডির মধ্যে, কারণ পুনরায় যদি এই বডিটাকে অটোপসি করার প্রয়োজন হয়, তখন ওই ডাক্তার কিডনি কই পাবে? কিডনি তো তুমি অর্ধেক নিয়ে গেছো, তো ওই যে অর্ধেক কিডনি তুমি বডির মধ্যে আবার ফেলে আসছো, ওই কিডনিগুলো দিয়ে সে অটোপসি করবে বা সেকেন্ড অটোপসি করতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু আমি কিডনি অর্ধেক নিচ্ছি, 2টা কিডনির অর্ধেক নিচ্ছি, বাকি অর্ধেক বডির মধ্যে রেখে দিই। ওকে, এখন একটা জিনিস মনে রাখো, একটা লোক বিষ খাইছে দেন মারা গেছে, আর আরেকটা লোক আগে মারা গেছে, সামহাও তাকে মারা ফেলা হয়েছে, ওকে, দেন বিষ খাওয়ানো হয়েছে। এই 2 ক্ষেত্রে কি ঘটনা ঘটবে এই জিনিসটা তোমাকে জানতে হবে। দেখো, যদি একটা লোক আগে বিষ খায়, তাহলে কিন্তু বিষ তার স্টমাক থেকে অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হয়ে সার্কুলেশনে যাবে, সার্কুলেশন থেকে আলটিমেটলি লিভারে যাবে, রাইট। তার মানে আমি এই লোকের ক্ষেত্রে পয়জন স্টমাকে পেতে পারি, সার্কুলেশন বা ব্লাডের মধ্যে পেতে পারি, লিভারের মধ্যে পেতে পারি। কিন্তু একটা লোক যদি ফার্স্টে মারা যায় দেন তাকে বিষ খাওয়ানো হয়, তখন কিন্তু আর স্টমাক অ্যাবজর্পশন করবে না, অর্থাৎ তখন পয়জনটা শুধুমাত্র স্টমাকে পাওয়া যাবে, সার্কুলেশন অথবা লিভারে পাওয়া যাবে না। এইভাবে আমরা ডিটারমিন করতে পারি যে লোকটাকে বিষ খেয়ে মারা গেছে, নাকি লোকটাকে আগে অন্যভাবে মেরে ফেলা হয়েছে, দেন বিষ খাওয়ানোর মানে অভিনয় করানোর জন্য তাকে পরবর্তীতে বিষ খাওয়া দেওয়া হয়েছে। এই জিনিসটা একটু মোটামুটি বুঝতে হবে। ওকে, আচ্ছা, তুমি তো এই 3টা জিনিস নিলা, তুমি কি নিলা? তুমি স্টমাক উইথ ইটস ফুল কন্টেন্ট নিলা, লিভার নিলা, কিডনি নিলা। এখন তুমি এইগুলোকে প্রিজার্ভ করবা কীভাবে, বা এই জিনিসটা তোমার কাজটা কি? এখন সবার ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, 3টা পট নিতে হবে, 3টা প্লাস্টিকের পট নিতে হবে। তো এই 3টা প্লাস্টিকের পট যে তুমি নিবা, বাংলাদেশে প্লাস্টিকের পট ব্যবহার করে, বাংলাদেশে প্লাস্টিকের পট ব্যবহার করে, কিন্তু নর্মালি রেড্ডির মধ্যে বা গাইডলাইন অনুযায়ী আমাদের গ্লাস জার বা কাচের বয়াম নেওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু কাচের বয়াম নিতে পারি না, আমাদের এত বাজেট থাকে না, দ্যাটস আমরা নিতে পারি না, আমরা প্লাস্টিকের বোতল ব্যবহার করি। তো প্লাস্টিকের বোতল নেওয়ার কারণে একটা অসুবিধা দেখা যায়, এটা আমি একটু পরে বলবো। দেখো, সবার ফার্স্টে আমি 3টা ক্লিন প্লাস্টিকের কৌটা নিব, 3টার মধ্যেই আমি ব্রাইন ঢালবো। ব্রাইন জিনিসটা কি? স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইড সলিউশন, অর্থাৎ প্রিজারভেটিভ আমি ইউজ করব। এখন দেখো, বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের বাজেট নাই, দ্যাটস ওয়াই আমাকে সবচেয়ে সস্তা প্রিজারভেটিভ হিসেবে লবণই ব্যবহার করতে হবে, লবণের স্যাচুরেটেড দ্রবণ আমি ব্যবহার করব, ঠিক আছে, ব্যবহার করব, অর্থাৎ এই 3টাকে ভরবো। ফার্স্টে আমি এই 3টার মধ্যে ব্রাইন দিতেও পারি, আবার অনেক সময় দেখা যায় কি যে না, আমরা আগে ডিব্বাগুলোর মধ্যে আমাদের যে ভিসারাগুলো ছিল সেগুলো নিই। ফার্স্টে কি করব, একটা ডিব্বার মধ্যে আমি নিব স্টমাক উইথ ইটস ফুল কন্টেন্ট, অর্থাৎ একটা ডিব্বার মধ্যে আমি নিব হচ্ছে আমার স্টমাকটা, ডেড বডি থেকে পাওয়া স্টমাকটা, অন্য ডিব্বা নিব বাকি সকল ভিসেরা, যে ভিসেরাগুলো আমাদেরকে প্রিজার্ভ করতে হবে।
বাকি সকল ভিসেরা যেগুলো আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠাবো, বাকি সকল ভিসেরা আমি আরেকটা ডিব্বায় নিব, আর আরেকটা ডিব্বা আমি ফাঁকা রাখবো। ফাঁকা রাখবো বলতে কি, এইটার মধ্যে প্রিজারভেটিভ মিশানো থাকবে আর কিচ্ছু থাকবে না। কেন? এইটা নিতেছি আমি কন্ট্রোল টেস্টের জন্য। অর্থাৎ তুমি যে ভিসেরাগুলো পাঠাইছো সেই ভিসেরাগুলোতে কোনো পরিবর্তন, তুমি কিন্তু 3টা কৌটার মধ্যে সেম প্রিজারভেটিভ মিশাইতেছো। এখন প্রিজারভেটিভ কি আসলে ভালো ছিল নাকি প্রিজারভেটিভ নষ্ট হয়ে গেছে, এইটা টেস্ট করার জন্য একটা ডিব্বার মধ্যে শুধুমাত্র প্রিজারভেটিভ আমরা রাখি, এটাকে বলি আমরা কন্ট্রোল। আর এ পাত্র আর বি পাত্রে একটার মধ্যে আমি শুধু স্টমাক নিব, স্টমাক উইথ ইটস ফুল কন্টেন্ট। কেন আমি স্টমাকটাকে আলাদা নিতেছি? কারণ আমি যদি অন্যান্য অর্গানগুলোর সাথে স্টমাকটা নিই তাহলে ওই যে কন্টেন্টের সাথে মিশে যাবে অ্যান্ড দেখা যাবে যে একটা ফলস মিসপ্রেজেন্টেশন হচ্ছে বা ফলস একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে। এই জন্য আমি স্টমাকটাকে সম্পূর্ণ আলাদা নিব। আলাদা নেওয়ার পরে আর বাকি ভিসেরাগুলো অন্য একটা ডিব্বায় নিব, দেন থার্ড কোটাটা আমি ফাঁকা রাখবো। ফাঁকা রাখবো বলতে জাস্ট প্রিজারভেটিভ নিব। তো তুমি আগে প্রিজারভেটিভ নিয়ে তার মধ্যে কন্টেন্ট রাখতে পারো, অথবা আগে কন্টেন্ট রেখে দেন তুমি প্রিজারভেটিভ মিশাতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে প্রিজারভেটিভ কতটুকু মিশাবো বা ডিব্বার কতটুকু আমি খালি রাখবো। অবশ্যই ডিব্বার উপরের 1/3 ফাঁকা রাখতে হবে আমাদেরকে। প্রিজারভেটিভ দেওয়ার পরে অবশ্যই 1/3 ফাঁকা রাখতে হবে। কেন? কারণ যদি স্টমাক বা এই ভিসেরাগুলা সামহাও যদি পুট্রেফ্যাকশন শুরু হয়ে যায়, অর্থাৎ তুমি প্রিজারভেটিভ দিছো কিন্তু আমরা তো লবণ পানি ব্যবহার করতেছি, এত স্ট্রং কোনো প্রিজারভেটিভ না, অ্যাজ এ রেজাল্ট সেখানে যদি ব্যাকটেরিয়াল যদি অ্যাটাক শুরু হয়ে যায় তাহলে কিন্তু এখানে পুট্রেফ্যাকশন হবে, রাইট? পুট্রেফ্যাকশন হওয়ার কারণে এই জায়গাটাতে কিন্তু পুট্রেফেক্টিভ গ্যাস ফর্মেশন হবে, অর্থাৎ এইগুলো থেকে গ্যাস প্রডিউস হবে। এখন অত্যাধিক তুমি যদি একদম ভরে একদম ডিব্বা ভৈরা তুমি যদি কাজটা করতা, তারপর যদি গ্যাস প্রডিউস হইতো তাহলে কিন্তু ডিব্বার ভিতরে আর জায়গা নাই, পরে দেখা যেত ডিব্বাটা ফেটে গেছে, মানে একদম গ্যাস প্রডিউস হয়ে ডিব্বাটা ব্লাস্ট করছে। তো এই ঝামেলাটা যেন না হয়, দ্যাটস আমি উপরে 1/3 ফাঁকা রাখি, যাতে পুট্রেফেক্টিভ গ্যাস যদি প্রডিউস হয়ও তাহলেও যেন কোনো ধরনের সমস্যা না হয়। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন তুমি কী করবা, তুমি 1/3 ফাঁকা রেখে ডিব্বাগুলোকে খুব ভালো মতো ঢাকনাগুলো খুব ভালো মতো লাগাই দিবা, তার মানে এয়ার টাইট করবা যাতে কোনোভাবে বাতাস ভিতরে ঢুকতে না পারে। তারপর তুমি এগুলোকে সিল করবা, বিভিন্ন সিলিং মেটেরিয়াল আছে, অর্থাৎ স্কচ টেপ দিয়ে তুমি মাথাটা ভালো মতো পেঁচাই দিতে পারো অথবা অন্য কোনো সিলিং মেটেরিয়াল। তারপরে তুমি করবা কি, এইটার গায়ে লেবেল করবা যে এইটা আছে স্টমাক, এইটা আছে অন্যান্য ভিসেরা, এইটা আছে কন্ট্রোল টেস্টের জন্য আমাদের শুধু প্রিজারভেটিভ। তারপরে এই জিনিসগুলোকে তিনটারে একটা বক্সের মধ্যে রাখা হয়, একটা বড় বক্সের মধ্যে এই তিনটাকে রাখা হয়। রাখার পরে সেই বক্সটাকে তালা মারা হয় এবং ওই লকটার উপরে একটা সিল মেরে দেওয়া হয়। অর্থাৎ মনে করো যে একটা ওই যে আগের যুগে দেখা যেত না যে রাজা বাচ্চাদের সময় মোমবাতি দিয়ে সিল করে দিত, ওরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তারপরে কি করব, একটা ইনকোয়েস্ট, একটা কপি অফ ইনকোয়েস্ট, ওই যে তোমার কাছে যখন অটোপসি করার জন্য তোমার কাছে যে কাগজপত্রগুলো আসছিল, যে রিকুইজিটগুলো আসছিল, ওই রিকুইজিটগুলোরই একটা করে মোটামুটি কপি তুমি এই ভিসেরার সাথে পাঠিয়ে দিবা। এখন কোথায় পাঠাবা একটু পরে বলতেছি। তারপরে আরেকটা প্যাকেটের মধ্যে তুমি এটা খোলার জন্য যে চাবি, এটার মধ্যে যে তুমি তালা মারছিলে যে ডিব্বাটার মধ্যে, ওই ডিব্বাটার চাবি, তারপরে এইসব জিনিসপত্রটা খামের মধ্যে ভরে যে কমান্ডিং সার্টিফিকেট নিয়ে তোমার কাছে যে কনস্টেবলটা আসছিল না ডেড বডিটা নিয়ে, ওই কনস্টেবলের কাছে ধরাই দিবা। এখন ওই কনস্টেবলের কাজ এইটাকে ডেলিভারি করে দেওয়া ওই ল্যাবরেটরিতে। এখন আমরা পাঠাবো কোথায়, এটা হলো মেইন কোশ্চেন। তোমাকে ভাইবা যদি খুব ভালো মতো জিজ্ঞেস করতে চায়, একদম বেসিক কোশ্চেন, তাহলে তোমার অবশ্যই জিজ্ঞেস করবো যে আমি এটা কোথায় পাঠাবো। এই যে পুলিশ কনস্টেবল তোমার কাছে ডেড বডিটা নিয়ে আসছিল, অর্থাৎ যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অটোপসি করানোর জন্য, সেই কনস্টেবলেরই পরবর্তী কাজ এই ভিসেরাগুলোকে চিফ কেমিক্যাল এক্সামিনার নামে একজন ব্যক্তি থাকে, প্রত্যেক মনে করো যে কিছু কেমিক্যাল এক্সামিনার অফিস আছে, সেখানে সে বসে এবং তার কাজ এই ভিসেরাগুলোকে অ্যানালাইসিস করা, কেমিক্যাল অ্যানালাইসিস করা এবং কোনো প্রবলেম আছে কিনা, কোনো পয়জন ছিল কিনা, এইসব জিনিসপত্র উনি ডিটেক্ট করে। তাহলে কোথায় পাঠাবো, চিফ কেমিক্যাল এক্সামিনার্স অফিস, চিফ কেমিক্যাল এক্সামিনার্স অফিস, এখানে পাঠাবো। এখন দেখো দক্ষিণাঞ্চলের যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে এই চিফ কেমিক্যাল এক্সামিনার্স অফিস খুলনায়, আর ঢাকা শহরেও কিন্তু এই চিফ কেমিক্যাল এক্সামিনার্স অফিস আছে। তোমার মেডিকেল কলেজ কোথায় পাঠায়
তোমার মেডিকেল কলেজ এই কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য কোথায় পাঠায়, এটা হচ্ছে তার রেসপেক্টিভ মেডিকেল কলেজ থেকে জেনে নিবা। তোমাদের মেডিকেলের কোশ্চেনের অ্যান্সার হবে সেটা, ঠিক আছে। এখন দক্ষিণ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে হচ্ছে খুলনায় পাঠানো হয়। ওকে, এখন দেখো বাংলাদেশে বাজেট নাই, দ্যাটস ওয়াই আমরা লবণ পানি বা স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্ট সোডিয়াম ক্লোরাইড আমরা ব্যবহার করি। এটা মোটামুটি ভালোই এফেক্টিভ, ইজিলি অ্যাভেলেবেল আর চিপ, দ্যাটস ওয়াই আমরা এটা ব্যবহার করি। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে যে আমরা মানে গাইডলাইন অনুযায়ী আমরা আর কি কি ব্যবহার করতে পারি, আমরা অ্যাবসোলুট অ্যালকোহল ব্যবহার করতে পারি, অর্থাৎ 99.5% হচ্ছে ইথানল, এটা আমরা ব্যবহার করতে পারি। অথবা আমরা রেকটিফাইড স্পিরিট ব্যবহার করতে পারি, অর্থাৎ 95.6% অ্যালকোহল, এটা আমরা ব্যবহার করতে পারি। দেন আমরা 10% ফর্মাল স্যালাইনও ব্যবহার করতে পারি। এছাড়া রেড ডির মধ্যে আরও কিছু হচ্ছে তোমার প্রিজারভেটিভের নাম লেখা আছে, যেমন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ফ্লুরাইড, পটাশিয়াম অক্সালেট। তোমাদের যে নোটটা আমি দিব সেই নোটের মধ্যে আমি প্রিজারভেটিভ নিয়ে মোটামুটি একটা নোট দিয়ে দিব, তোমরা জাস্ট একবার রিডিং পড়বা। তোমাদের এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট 2-3টা এক্সট্রা বলতে পারলেই তোমার কাজ হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখো আমরা কিন্তু লবণ ব্যবহার করি বাংলাদেশে, এটাও তোমাকে জিজ্ঞেস করবে আর কি। দেন দেখো কখন আমাদের প্রিজারভেটিভ ব্যবহার করতে হয় না, আমি কখন প্রিজারভেটিভ ব্যবহার করব না। মনে করো ভিসেরাটা তুমি পাঠাবা, মনে করো তুমি খুলনা মেডিকেল কলেজে পড়ো, হ্যাঁ, এখন তোমার মেডিকেল থেকে কেমিক্যাল এক্সামিনার্স অফিস তো খুলনাতেই, তাই ওইখানে পাঠাইতে তো বেশি সময় লাগবে না, এবং দেখা যাবে যে পাঠানোর সাথে সাথে ওরা কাজ করবে। 24 ঘন্টার মধ্যে যদি কেমিক্যাল অ্যানালাইসিস আমি করি ভিসেরাগুলার, তখন কিন্তু আমার প্রিজারভেটিভ ব্যবহার করতে হচ্ছে না। অথবা তুমি যদি স্যাম্পলগুলোকে কোনো রেফ্রিজারেটর বা আইস বক্সের মধ্যে রাখো তাহলে হচ্ছে না। তারপরে হচ্ছে চুল, হাড্ডি, এইসবের ক্ষেত্রে কিন্তু প্রিজারভেটিভ ব্যবহার করতে হয় না। ওকে, এখন আমি বলেছিলাম যে বাংলাদেশে যে আমরা প্লাস্টিকের বোতল ব্যবহার করি, তো এইখানে প্রবলেমটা কী হয়, এই প্লাস্টিকের বোতল ব্যবহার করার জন্য যদি তোমার হচ্ছে এই ভিসেরাগুলোর মধ্যে কোনো ভলাটাইল পয়জন থাকে, অর্থাৎ উদ্বায়ী কোনো পয়জন যদি থাকে, কোনো ভলাটাইল পয়জন যদি থাকে, সেটা কিন্তু প্লাস্টিকের বোতল ভেদ করে বাইরে চলে আসতে পারে, পরে কিন্তু একটা ফলস রিপোর্ট চলে আসতে পারে, অর্থাৎ দেখা যাবে যে পয়জন নাই, আলটিমেটলি তো তাকে ভলাটাইল পয়জন দেওয়া হয়েছিল, রাইট। তো এইসব ক্ষেত্রে তোমাকে একটু মোটামুটি মনে রাখতে হবে যে বাংলাদেশে প্লাস্টিকের বোতলে এই প্রবলেমটা হতে পারে, এছাড়া তেমন কোনো প্রবলেম হয় না। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু জানতে হবে, ভাইবাতে মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে কোন কোন ক্ষেত্রে আমি অ্যালকোহল ব্যবহার করব না, অ্যালকোহল আমি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব না, কোন কোন পয়জনিংয়ের ক্ষেত্রে আমি যদি সাসপেক্ট করি যে অমুকের সে ওই জিনিসটা খায় সে মারা গেছে, এখন ওইটা কনফার্মেশনের জন্যই তো আমি কেমিক্যাল অ্যানালাইসিস সেন্টারে পাঠাইতেছি যে আসলেই ছিল কি না। তো সেক্ষেত্রে তুমি যদি এমন কোনো প্রিজারভেটিভের মধ্যে রাখো যে ওই পয়জনটা ওই প্রিজারভেটিভের সাথে রিয়াকশন করে ওই পয়জনটা গায়েব হয়ে গেল, তখন তো আর রিপোর্ট পাইতেছি না আমি ঠিকঠাক, রাইট। তো সেই ক্ষেত্রে আমি কোন কোন জিনিস অ্যালকোহলে ডুবাবো না, এক হচ্ছে কার্বলিক অ্যাসিড পয়জনিং যদি হয়, তাহলে আমি কিন্তু হচ্ছে তোমার ইসের মধ্যে ওই যে কার্বলিক অ্যাসিড পয়জনিং যদি কারো আমি সাসপেক্ট করি, তার অর্গানগুলোকে কিন্তু আমি অ্যালকোহলের মধ্যে ডুবায় পাঠাবো না, জাস্ট নর্মাল সল্ট ওয়াটারের মধ্যেই পাঠাবো। দেন অ্যালকোহল পয়জনিংয়ের ক্ষেত্রে পাঠাবো না, ফসফরাস পয়জনিং, প্যারালডিহাইড পয়জনিং বা অ্যাসিটিক অ্যাসিড পয়জনিংয়ের ক্ষেত্রেও আমি পাঠাবো না। এটা মাঝে মধ্যে জিজ্ঞেস করে, বেশি একটা জিজ্ঞেস করে না। ওকে, আচ্ছা, আমরা কোথায় পাঠাবো সেটা নিয়ে অলরেডি বলে ফেলছি, যে চিফ কেমিক্যালস এক্সামিনার অফিস। আর ঢাকায় যেটা আছে ওটা লোকেশনটা কোথায় জানো, এটা হচ্ছে পাবলিক হেলথ ইনস্টিটিউট বিল্ডিং, এটা হচ্ছে মহাখালী ফরেন্সিক ল্যাবরেটরি, মহাখালী ঢাকা। ঢাকাটা খুব সম্ভবত এখানে পাঠানো হয়। ওকে, তোমরা রেসপেক্টিভ মেডিকেল কলেজ থেকে জেনে নিবা। ওকে, এখন দেখো মোটামুটি কেমিক্যাল অ্যানালাইসিস জনিত কথাবার্তা, ভিসেরার কেমিক্যাল অ্যানালাইসিস জনিত কথাবার্তা ওখানেই শেষ। এখন আমরা 4 নম্বরে বলতে পারি প্রিজার্ভেশন অফ ফায়ারআর্ম এক্সপ্লোসিভ ফর ব্যালিস্টিক এক্সামিনেশন, অর্থাৎ একটা লোক গুলি খেয়ে মারা গেছে অথবা বোম ব্লাস্টের কারণে সে মারা গেছে এবং তার বডিতে কিছু এক্সপ্লোশনের সাইন বা কোনো এক্সপ্লোসিভ জিনিসপত্র অথবা তার বডিতে বুলেটের দাগ এইসব পাওয়া গেছে, বা হচ্ছে বুলেটের কিছু অবশিষ্ট অংশ পাওয়া গেছে যেটা তুমি ওই ডেড বডি থেকে বের করছো, সেইটা তুমি কোথায় পাঠাবা? সেটা পাঠানোর একটাই জায়গা, সিআইডি মালিবাগ।
সেখানে পাঠানোর পরে ওনারা বলতে পারবে যে গুলিটা কোন বন্দুক থেকে বের হয়েছে, কাদের কাছে ওই বন্দুক ছিল। অর্থাৎ ফায়ার আর্ম রিলেটেড যদি কোনো ডেথ হয়, যদি কোনো আমি হচ্ছে রিকভার্ড বুলেট পাই, তাহলে এক্সপার্ট এক্সামিনেশনের জন্য আমি সিআইডি মালিবাগে পাঠাবো। শেষ। দেখো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। দেন আমি কি করব? হ্যান্ডিং ওভার দ্য বডি টু দ্য রিলেটিভ, রাইট? হ্যান্ডিং ওভার দ্য বডি টু দ্য ফ্যামিলি অর রিলেটিভ। এটা কখন আমি এই কাজটা করতে পারি? যখন একটা আইডেন্টিফাইড ডিজিজড হয়, অর্থাৎ ব্যক্তিটা বা মৃতদেহটা কার আমরা জানি, সে আইডেন্টিফিকেশন তার অলরেডি করা হয়ে গেছে, আমরা জানা একটা ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু যদি কোনো অজানা ব্যক্তি হয় তখন কিন্তু আমরা হ্যান্ডিং ওভার করতে পারবো না, ওইটা আমাদের মর্গের মধ্যে থেকে যাবে আনটিল আমরা অ্যাকচুয়াল ওনার আইডেন্টিফিকেশনটা করতে পারি। তারপরে আমাদের কাজ হচ্ছে রিপোর্ট প্রিপেয়ারিং। আমার অটোপসি শেষ, আমি বডি হস্তান্তর করে ফেলছি, এখন আমার কাজ হচ্ছে রিপোর্ট প্রিপেয়ার করা। এই রিপোর্ট প্রিপেয়ারের জন্য দুইটা কাহিনী আছে। একটা হচ্ছে প্রিলিমিনারি রিপোর্ট, আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। দেখো তোমাকে একটু আগে বলছি যে মনে করো একটা পয়জনিং কেস, একজন বিষ খেয়ে মারা গেছে, এখন তুমি তার অটোপসি করতেছো। তুমি কিন্তু তার যে ভিসেরাগুলো আছে সেই ভিসেরাগুলো তুমি কেমিক্যাল এক্সামিনার্স অফিসে পাঠাইলা যে আসলেই সে বিষ খাইছে কিনা, কোন ধরনের বিষ খাইছে, কীভাবে কি, এগুলো তুমি জানার জন্য তোমার ভিসেরাগুলো পাঠাইলা। এখন ভাই তুমি তো ভিসেরা পাঠাইছো, রিপোর্ট তো তোমার সাথে সাথে চলে আসবে না, তোমার রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এই জন্য তোমার ফার্স্টে একটা প্রিলিমিনারি রিপোর্ট লিখতে হবে যে দেখেন ভাই, আমি ভিসেরাগুলো অ্যানালাইসিসের জন্য পাঠাইছি, যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না আসতেছে ততক্ষণ আমি একদম সুষ্ঠু কোনো ওপিনিয়ন দিতে পারবো না। এটা হচ্ছে প্রিলিমিনারি রিপোর্ট। প্রিলিমিনারি রিপোর্ট কীভাবে লিখতে হয় একটু পরে বলে দিব। আর দেন হচ্ছে ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্ট আমি কখন লিখবো? যখন আমাদের সকল প্রকার ল্যাবরেটরি রিপোর্ট চলে আসবে। যদি আমি কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠায় থাকি তাহলে যেন রিপোর্ট, ওই ভিসেরাগুলো রিপোর্ট চলে আসবে। আমি যদি ব্যালিস্টিক্সের জন্য পাঠায় থাকি তাহলে আমার সিআইডি থেকে আমার রিপোর্ট চলে আসবে। আমি যদি রেডিওলজিক্যাল এক্সামিনেশন করতে দিই তাহলে আমার এক্সরে রিপোর্ট বা কোনো রেডিওলজিক্যাল রিপোর্ট চলে আসবে। আসার পরে আমি ফাইনাল রিপোর্টটা বানাইতে পারবো। অটোপসি রিপোর্ট, এখানে আমি রিপোর্টগুলোর কথা বলতেছি, অটোপসি রিপোর্ট বা ময়নাতদন্তের আলটিমেট রিপোর্ট, এটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্ট উইল বি প্রিপেয়ার্ড আফটার অল ল্যাবরেটরি রিপোর্টস আর রিসিভড। ওকে, এখন আমরা যাই একটা আইডিয়াল অটোপসি রিপোর্টে কী কী থাকবে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রফের ভাইভাতে আমাকে জিজ্ঞেস করছিল যে একটা আইডিয়াল অটোপসি রিপোর্টের মধ্যে কী কী পার্ট থাকবে। দেখো মোদ্দা কথা, এখানে মোটা দাগে 3টা পার্ট থাকবে। ফার্স্টে হচ্ছে প্রিঅ্যাম্বল। প্রিঅ্যাম্বলের মধ্যে কী থাকবে? সবার ফার্স্টে থাকবে 1 নম্বরে আমি বলতে পারি অথরিটি। অথরিটি মানে কি? অথরিটি মানে হচ্ছে কে তোমাকে এই ময়নাতদন্তটা করার জন্য আদেশ করছে, পুলিশ বা ম্যাজিস্ট্রেট বা কোর্ট, ঠিক আছে? অথরিটি অর্ডারিং দ্য এক্সামিনেশন। বি নাম্বারে আমি লিখতে পারি টাইম অফ অ্যারাইভাল অফ দ্য বডি অ্যাট দ্য মর্চুয়ারি, কখন ডেড বডিটা মর্চুয়ারি বা মর্গে এসে পৌঁছাইছে। 3 নাম্বার হচ্ছে ডেট অ্যান্ড প্লেস অফ এক্সামিনেশন, মানে কোথায় বসে হয়েছে, কবে হয়েছে, মানে অটোপসিটা আর কি, ময়নাতদন্তটা। তারপর হচ্ছে নেম, এইজ, সেক্স অফ দ্য ডিসিস্ট, অর্থাৎ এই ডেড বডিটার নাম, বয়স, সেক্স অর্থাৎ লিঙ্গ, এগুলো আমাদেরকে লিখতে হবে যদি আইডেন্টিফিকেশন হয়ে থাকে অলরেডি। আর যদি আইডেন্টিফিকেশন না হয়ে থাকে, আমি যদি না জানি, তাহলে তো আমি লিখতে পারবো না। তারপর হচ্ছে মিনস অফ আইডেন্টিফিকেশন। মিনস অফ আইডেন্টিফিকেশন অফ দ্য বডি, এই কথার অর্থ কী? এই কথার অর্থ হচ্ছে ডেড বডিটার বডি থেকে তুমি যে কোনো 2টা বার্থ মার্ক বা এমন কোনো মার্কের কথা তুমি তোমার রিপোর্টের মধ্যে উল্লেখ করবা যাতে আমরা বুঝতে পারি যে বডিটা এটাই ছিল। অর্থাৎ ওই বডিটা চেনার জন্য, মনে করো তোমার কাছে যে ডেড বডিটা আসছে তার কানের নিচে একটা তিল আছে, তোমাকে ওই রিপোর্টের মধ্যে এরকম 2টা জিনিস উল্লেখ করতে হবে যে কানের নিচে তিল আছে। ওকে, এই জিনিসটা হচ্ছে প্রিঅ্যাম্বলের মধ্যে থাকবে। দেন হচ্ছে বডি অফ দ্য রিপোর্ট। 2 নম্বর পয়েন্টে আমি বলতে পারি বডি অফ দ্য রিপোর্ট। এই বডি অফ দ্য রিপোর্টে আমি কী কী লিখবো? বডি অফ দ্য রিপোর্টে আমি লিখবো কমপ্লিট ডিসক্রিপশন অফ এক্সটার্নাল এক্সামিনেশন, অর্থাৎ এক্সটার্নাল এক্সামিনেশনে আমি কী কী পাইছি সেটা লিখবো। কমপ্লিট ডিসক্রিপশন অফ ইন্টারনাল এক্সামিনেশন, ইন্টারনাল এক্সামিনেশন আমি কী কী পাইছি। তারপর যদি আমি কোনো ওন্ড পেয়ে থাকি, অর্থাৎ যদি কোনো ইনজুরি বা ওন্ড থাকে, তাহলে সেটার নেচার কেমন ছিল, ডিরেকশন কেমন ছিল, লোকেশনটা কোথায়, বডির কোন জায়গায় লোকেশনটা আছে, এগুলো আমি বলবো। তারপরে যে কয়টা ওন্ড থাকবে সেগুলোর নাম্বার উল্লেখ করবো, যে 1 নম্বর ওন্ড, 2 নম্বর ওন্ড, 3 নম্বর ওন্ড। তারপরে যদি প্রয়োজন হয় তখন আমি ডায়াগ্রাম ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে রেকর্ডিং অফ অল পজিটিভ ফাইন্ডিংস। মনে করো তুমি একটা
পজিটিভ কিছু একটা তার বডিতে পাইলা। পজিটিভ জিনিস বলতে কি বোঝায়, যে পজিটিভ ফাইন্ডিংস বলতে বোঝায় যে যেটা ইন্ডিকেট করে যে ওই ব্যক্তিটার মৃত্যু আসলে ওই জিনিসটার জন্য হইতে পারে। যেমন তুমি ওই লোকটার পেটের মধ্যে একটা বুলেটের মানে এন্ট্রি ওন্ড পাইলা, তা ওইটা কিন্তু একটা পজিটিভ ফাইন্ডিং। এইগুলো তোমাকে বলতে হবে। দেন তোমাকে রেকর্ড অফ অল রিলেভেন্ট নেগেটিভ ফাইন্ডিং, এখানে কিন্তু রিলেভেন্ট নেগেটিভ ফাইন্ডিংস, যেমন এই যে একটু আগে তোমাকে বললাম পজিটিভ ফাইন্ডিংয়ের আর রিলেটিভ নেগেটিভ ফাইন্ডিং দুইটাই তোমাকে রিপোর্টের মধ্যে উল্লেখ করতে হবে। যেমন মনে করো একটা লোকের বডিতে একটা বুলেট প্রবেশ করছে, তাইলে ওই ব্যক্তির একটা থাকবে এন্ট্রি ওন্ড, তুমি পজিটিভ ফাইন্ডিংয়ের মধ্যে এন্ট্রি ওন্ড উল্লেখ করছো। আর রিলেটিভ নেগেটিভ ফাইন্ডিংস কী হতে পারে, ওই লোকটার বডি থেকে বুলেট ঢুকছে ঠিকই, কিন্তু বুলেটটা বের হয় না এই বডির মধ্যে থেকে, অর্থাৎ কোনো এক্সিট ওন্ড নাই। যেহেতু তুমি এন্ট্রি ওন্ডের কথা উল্লেখ করছো, তাই তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে কোনো এক্সিট ওন্ড নাই, অর্থাৎ তোমাকে পজিটিভ ফাইন্ডিংগুলো বলতে হবে, পাশাপাশি রিলেভেন্ট নেগেটিভ ফাইন্ডিংও বলতে হবে। এই গেল মোটামুটি আমার বডি। দেন লাস্টে আমি পাবো কনক্লুশন। এইখানে এসে আমি আমার মেইন বক্তব্যটা দিব যে ভাই এই জন্য রোগী ব্যক্তিটা মারা গেছে, সে গুলি খেয়ে মারা গেছে, নাকি পয়জনের কারণে মারা গেছে, নাকি পড়ে গিয়ে মারা গেছে, এইসব জিনিসপত্র আমি এখানে দিব। সবার ফার্স্টে এখানে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ওপিনিয়ন, এক্সপার্ট ওপিনিয়ন। অ্যাকচুয়ালি আমরা ডক্টররা, ফরেন্সিক এক্সপার্ট যারা আছি, ফরেন্সিক প্যাথোলজিস্ট যারা, তারা হচ্ছে অটোপসি করার পরে অ্যাকচুয়ালি কেন মানুষটা মারা গেছে সেটা আমি উল্লেখ করি ওপিনিয়নের মধ্যে। ওপিনিয়ন অফ কজ অফ ডেথ বেসড অন পোস্টমর্টেম ফাইন্ডিংস। অটোপসিতে আমি যা যা পরীক্ষা নিরীক্ষা করে পাইছি সেই জিনিসগুলো আমি বলবো। সেখানে আমি অবশ্যই ক্লিয়ার অ্যান্ড কনসাইজ এক্সপ্রেশন দিব। আমি কোনো মানে এমন কোনো কিছু লিখবো না যেটা আমাকে ধোয়ার মধ্যে রাখে, ধোয়ার মধ্যে থাকা যাবে না, একদম ক্লিয়ার কাট কথা বলতে হবে, বুঝতে পারছো? ওপিনিয়নের মধ্যে লাস্টে আমি যেটা দিব সেটা হচ্ছে সিগনেচার। ডক্টরের সিগনেচারটা লাগবে, আর ডক্টরের সিগনেচারের পাশাপাশি কোয়ালিফিকেশান লাগবে। সে MBBS পাস করছে, সে ফরেন্সিক মেডিসিনের লেকচারার, এইসব জিনিসপত্র তাকে উল্লেখ করতে হবে। এখন দেখো, আমরা ভাইবার সময় যে মিস্টেকটা করি, আমরা এই সিগনেচার আর কোয়ালিফিকেশন বলতে যাই ভুইলা, অ্যাজ এ রেজাল্ট আমাদের প্রবলেম হয়। তো আমাদেরকে অবশ্যই সিগনেচার আর কোয়ালিফিকেশনের ব্যাপারে খেয়াল রাখতে হবে। ওকে, এইবার আমরা যাই ওপিনিয়নে। ওপিনিয়ন জিনিসটা কি? দেখো, ওপিনিয়ন জিনিসটা কি, এটা একটা সুন্দর সংজ্ঞা আছে। ওপিনিয়ন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য এক্সপার্ট conclusion of the autopsy surgeon regarding the cause of death based on post-mortem findings অ্যান্ড এভিডেন্স। দেখো তাহলে জিনিসটা কি, ওপিনিয়ন জিনিসটা কি? ওপিনিয়ন জিনিসটা হচ্ছে তোমার মতামত, যে অটোপসিটা করবে, যে ময়নাতদন্তটা করবে, তার একটা মতামত। কিসের উপরে আমি মতামতটা দিব? যে লোকটা আসলে কীভাবে মারা গেল, কজ অফ ডেথ, কীভাবে আমি জিনিসটা পাইলাম, আমি যে এতক্ষণ ধরে এক্সামিনেশন করলাম, আমি যে পোস্টমর্টেম এক্সামিনেশন করলাম, তার মধ্যে আমি যা যা ফাইন্ডিংস পাইছি, পজিটিভ ফাইন্ডিংস, নেগেটিভ ফাইন্ডিংস, সব মিলায় চলে, তারপরে হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট, ল্যাবরেটরি রিপোর্ট, এইসব জানার পরে আমার কাছে যে মনে হয়েছে যে তার মৃত্যুর কারণটা কি, সেইটা আমি যে উল্লেখটা করব রিপোর্টের মধ্যে, সেই পার্টটুকুকে বলে ওপিনিয়ন। এখন ওপিনিয়ন আমরা কিভাবে লিখব? একটু আগে বলছি দুইটা ওপিনিয়ন আছে, একটা হচ্ছে প্রিলিমিনারি ওপিনিয়ন, দেখো প্রিলিমিনারি ওপিনিয়ন কি সবসময় থাকবে? উত্তর হচ্ছে না, সবসময় থাকবে না। কেন সবসময় থাকবে না বলো তো? কারণ সবসময় কি আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য ভিসেরা পাঠাবো? পয়জনিং কেস না হলে তো আমরা পাঠাবো না। একটা লোক বিল্ডিংয়ের ছাদা থেকে পড়ে গেছে, সেটা অ্যাক্সিডেন্টাল ডেথ, ঠিক আছে, কিন্তু একদম নর্মালি যদি একটা মানুষ যদি মারা যায় এমন কারণে, যে কারণে আমার কোনো দরকার নেই ভিসেরাটা পাঠানোর জন্য, কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য, তখন কি আমি প্রিলিমিনারি ওপিনিয়নের জন্য অপেক্ষা করবো? আমি তো দেখেই বলে দিতে পারবো যে ঘটনা কি। আমরা তো সেটাই চাবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন লোকটার অটোপসি রিপোর্ট আমরা করতে পারি। দ্যাটস ওয়াই যখন আমাদের কেমিক্যাল অ্যানালাইসিস বা অন্য কোনো ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না,
তখন কিন্তু আমরা প্রিলিমিনারি ওপিনিয়ন দিব না, কারণ আমরা তো কোনো টেস্টই করতেছি না, আমরা ডাইরেক্ট ইন্টারনাল আর এক্সটার্নাল এক্সামিনেশন দেখে রিপোর্ট প্রডিউস করব। আর যদি আমাদের কখনো প্রয়োজন হয় ভিসেরা পাঠানোর জন্য বা কোনো ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের জন্য, তখন কিন্তু আমাদেরকে ওই রিপোর্টগুলো আসতে আসতে অপেক্ষা করতে হয়। তখন শুরুতে আমরা যে ওপিনিয়নটা দিয়ে ওই দিনের মতো কাজ শেষ করি সেটা হচ্ছে প্রিলিমিনারি ওপিনিয়ন, উইচ ইজ প্রিলিমিনারি ওপিনিয়নটা তুমি এভাবে লিখবা যে ওপিনিয়ন ইজ কেপ্ট পেন্ডিং। অ্যাকচুয়াল ওপিনিয়নটা এখনও পেন্ডিং আছে, কেননা ওপিনিয়ন ইজ কেপ্ট পেন্ডিং টিল কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট of preserved viscera is received। অর্থাৎ যতদিন না পর্যন্ত আমার কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্টটা আসবে, আমি যে ভিসেরাগুলো পাঠাইছিলাম সেগুলোর, ততদিন পর্যন্ত আমি ওপিনিয়নটা পেন্ডিং রাখলাম। এখন মনে করো তুমি কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠানো অন্য কোথাও পাঠাইছো, তখন তুমি লিখবো যে ওপিনিয়ন ইজ কেপ্ট পেন্ডিং টিল অমুক রিপোর্ট ইজ রিসিভড। ঠিক আছে, যে মানে রেসপেক্টিভ যে এক্সামিনেশনের বা যে ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের জন্য তুমি পাঠাইছিলে, তুমি সেই জিনিসটার কথা উল্লেখ করে প্রিলিমিনারি ওপিনিয়নটা এখানে শেষ করবা। ওকে, দেন তুমি যখন রিপোর্ট সব তোমার হাতে চলে আসবে, তোমাকে একটা ফাইনাল রিপোর্ট লিখতে হবে। এই হচ্ছে সেই ফাইনাল রিপোর্টের স্ট্রাকচারটা। দেখো ফাইনাল রিপোর্টের স্ট্রাকচারটা কি? কনসিডারিং autopsy examination, both internal and external। এই পর্যন্ত আমি সবগুলোতে লিখব। এখন অ্যান্ড যদি তুমি স্পেশালি কোনো এক্সামিনেশনের জন্য পাঠায় থাকো, রেসপেক্টিভ এক্সামিনেশন, তাহলে তুমি কি লিখবা? হতে পারে কেমিক্যাল এক্সামিনেশন অফ প্রিজার্ভ ভিসেরা, হতে পারে মাইক্রো বায়োলজিক্যাল এক্সামিনেশন, হতে পারে কোনো হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, এই যে নীল পার্টটুকু আমি লিখছি, এই নীল পার্টটুকু সবগুলা রিপোর্টে থাকবে না। তোমার যে রেসপেক্টিভ এক্সামিনেশনের জন্য পাঠাবা, তুমি তখন সেটা উল্লেখ করবা। এখন আবার কমন, আই অ্যাম অফ দ্য ওপিনিয়ন দ্যাট the cause of death was due to, এখানে আমি মোড অফ ডেথ লিখব। ডিউ টু হয় অ্যাসফিক্সিয়া, 3টা মোড অফ ডেথ আছে আমরা জানি, অথবা কোমা, অথবা সিনকোপ, যেটা রেসপেক্টিভ হয় সেটা লিখব। রেজাল্টিং ফ্রম কি হইতে পারে? রেজাল্টিং ফ্রম ইনজেকশন অফ পয়জন, হতে পারে রেজাল্টিং ফ্রম অ্যাক্সিডেন্ট, হতে পারে রেজাল্টিং ফ্রম শক। ওকে, যেটা কারণ হবে আমি সেই কারণটা লিখব। মানে এখানে আমি এ লিখে দিলাম, তোমাদের যে রিপোর্টের জন্য যেটা প্রয়োজন আমি সেটা সেখানে লিখব। হুইচ ওয়াজ অ্যান্টিমর্টেম। এই পর্যন্ত শেষ। দেন অনেক সময় আমরা এটার সাথে একটা ল্যাজ যুক্ত করতে পারি, যদি আমি জানি নেচার অফ ডেথটা কী, অর্থাৎ এই যে ডেড বডিটা তুমি এক্সামিন করলা, তাকে কি মেরে ফেলা হয়েছে, অর্থাৎ হোমিসাইডাল, সেটা কি সুইসাইডাল নাকি অ্যাক্সিডেন্টাল, এটা যদি তুমি বুঝো, তুমি যদি অটোপসি করে তুমি নিজেকে বুঝাইতে পারো যে না আমি যেটা করছি, আমার অটোপসি করে আমার মনে হয়েছে এটা তাকে মেরে ফেলা হয়েছে, তাকে হোমিসাইড করা হয়েছে, অথবা সে সুইসাইড করছে, এগুলো যদি আমরা বুঝতে পারি তখন আমরা এটা উল্লেখ করব। অ্যান্ড হোমিসাইডাল অথবা সুইসাইডাল
অথবা অ্যাক্সিডেন্টাল ইন নেচার। দেখো শুরু থেকে একবার বলি, কনসিডারিং অটোপসি এক্সামিনেশন বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যান্ড respective examinations, chemical examination of preserved viscera অথবা microbiological examination, histopathological examination report, I am of the opinion that the cause of death was due to হয় asphyxia, নালে coma, নালে syncope resulting from অমুক which was antemortem and homicidal, suicidal অথবা accidental in nature। এখন তোমরা ভুল যেটা করো, অনেক গাইড বইতে যেটা দেওয়া থাকে, যে গাইড বইয়ের ভুল যেটা থাকে which was antemortem in nature লেখা থাকে, হুইচ ওয়াজ অ্যান্টিমর্টেম ইন নেচার। কিন্তু বাবা অ্যান্টিমর্টেম নাকি পোস্টমর্টেম এটা তো নেচারের মধ্যে পড়বে না, নেচারের মধ্যে পড়বে হোমিসাইডাল নাকি সুইসাইডাল নাকি অ্যাক্সিডেন্টাল। তোমরা যখন গাইড বই ফলো করতে যাও তখন দেখো অনেক গাইড বইতে লেখা থাকে যে রেজাল্টিং ফ্রম অমুক হুইচ ওয়াজ অ্যান্টিমর্টেম ইন নেচার, পোস্টমর্টেম ইন নেচার। এই যে অ্যান্টিমর্টেম ইন নেচার যখনই বলবা তখনই তোমাকে এক্সটার্নাল ইন্টারনাল ধরবে এবং ধরে বলবো যে তুমি এটা কোথায় পাইছো। তাইলে এই জিনিসটা খুবই ভালো মতো মাথায় রাখতে হবে যে দেখো নেচার হচ্ছে ম্যানার, নেচার অফ ডেথ যা কথা ম্যানার অফ ডেথ তাই কথা। ম্যানার অফ ডেথ অথবা নেচার অফ ডেথ বলতে বোঝায় আন্ডার হুইচ সার্কামস্টেন্স দ্য পার্সন হ্যাজ ডায়েড, মানে কোন সার্কামস্টেন্সের মধ্যে মানুষটা মারা গেছে। তাকে কি হোমিসাইড করা হয়েছে, সে কি সুইসাইড করছিল নাকি সেটা অ্যাক্সিডেন্টাল ছিল। তো এই জিনিসগুলোকে বলে নেচার ইন, এটাকে বলে নেচার অথবা ম্যানার। অ্যান্টিমর্টেম নাকি পোস্টমর্টেম এটা তো নেচারের মধ্যে পড়বে না। তাই অবশ্যই তোমরা অপিনিয়ন লেখার ক্ষেত্রে খুবই সতর্কতামূলক আচরণ করবা এবং খুব ভালো মতো ভাইবাটা দিবা যে এই অপিনিয়ন তোমাকে 100% জিজ্ঞেস করবে, আইটেমে তো জিজ্ঞেস করবেই, আর হচ্ছে প্রফের ক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ। তাই এই জিনিসগুলো একটু ভালো মতো মাথায় রাখবা। এখন দেখো আমি তোমাকে বলছি যে হোমিসাইডাল, সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল ইন নেচার, রাইট? এই যে নেচার অথবা এই নেচার এটাকে অনেক সময় বলে ম্যানার, ম্যানার অথবা নেচার একই কথা। আমি তোমাকে বলছি এই জিনিসটা তুমি লিখতেও পারো নাও লিখতে পারো। কখন তুমি লিখবা? যখন তুমি বুঝে যাবা যে যখন তোমার কাছে এনাফ প্রমাণ থাকবে যে ওইটা হোমিসাইডাল ছিল অথবা সুইসাইডাল ছিল অথবা অ্যাক্সিডেন্টাল ছিল, তোমার কাছে যখন এনাফ প্রমাণ থাকবে তখন তুমি ম্যানার অফ ডেথ অথবা নেচার অফ ডেথ লিখবা। যদি তোমার কাছে প্রমাণ না থাকে তাহলে তো তুমি লিখতে পারবে না। তোমার কাছে একটা বিষ খাওয়া লোক আসছে, লোকটা মারা গেছে, তুমি তার পোস্টমর্টম করে দেখলা যে সে বিষ খাইছে। তুমি তো জানো না যে তাকে বিষ দেওয়া হয়েছে নাকি সে বিষ খাইছে, তুমি তো জানো না। তাই তুমি কিন্তু বলতে পারবে না যে হোমিসাইডাল, সুইসাইডাল বা অ্যাক্সিডেন্টাল ইন নেচার, তার মানে পয়জনিং কেসে কিন্তু তুমি এটা উল্লেখ করতে পারবে না। কিন্তু তুমি দেখলা যে তোমার কাছে একটা ডেড বডি আসছে যেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির সাথে টক্কর লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তখনও কিন্তু তুমি বলতে পারবে না যে আলটিমেটলি সে কি আসলে নিজে নিজে অ্যাক্সিডেন্ট করছে বা এখানে দোষটা আসলে কার ছিল, তাকে কি ইচ্ছা করে কেউ মেরে ফেলছে। এইসব ক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারবে না। যেটার ক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি বলতে পারবা, তোমার কাছে এনাফ প্রুফ আছে, সেখানে তুমি হচ্ছে এই নেচার অফ ডেথ অথবা ম্যানার অফ ডেথটা তুমি বলবা। মোটামুটি পয়জনিং বলো, তারপরে ড্রাউনিং মানে ডুবে মারা যাওয়া, বার্নিং, ইলেকট্রোকিউশন, তারপর ফল ফ্রম হাইট অর্থাৎ ছাদ থেকে পড়ে যাওয়া অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এইগুলোর ক্ষেত্রে আমরা ম্যানার অফ ডেথ উল্লেখ করব না। এই জন্য এইটাকে একটা নাম দেওয়া হয়েছে। এই কন্ডিশনগুলোতে আমি এই অ্যান্ড হোমিসাইডাল, সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল, নেচার এই কথাটা উল্লেখ করি না। এই কারণে সেই ওপিনিয়নগুলোকে বলে গার্ডেড ওপিনিয়ন কি? যে ওপিনিয়নের মধ্যে আমি ম্যানার অফ ডেথ উল্লেখ করি না, অর্থাৎ হোমিসাইডাল ছিল নাকি সুইসাইডাল ছিল নাকি অ্যাক্সিডেন্টাল ছিল আমি সেটা উল্লেখ করি নাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছো। কোনো কিছু যদি বুঝতে না পারো বা কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। আর হচ্ছে ক্লাসের নোট হচ্ছে তোমাদের গুগল ড্রাইভে দেওয়া থাকবে। আর খুব ভালো মতো পড়ার চেষ্টা করবা। আশা করি ক্লাসটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।